ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ এভরি থার্সডে একদম রাত 11টার সময় কিন্তু ভালোবাসা বাংলাদেশ নিয়ে অঙ্কন চলে আসি ঢাকা এফএম 90.4 এ। আমাদের বাংলাদেশ জান শুনতে চাই তোর গল্প। জি, আমি রাসেল হোসেন এন্ড আমার নিকনেম রাসেল। কত সুন্দর দেখতে তুই। তোর বয়স কত এখন? বয়স 28 চলতেছে। এমন কোনো ওষুধ নাই, এমন কোনো চাওয়া নাই যে স্রষ্টা চাইলেই 28 ফিরে যেতে পারে, এত মতো করে আবার জীবনটা শুরু করতে পারি? তুই চাস না যে আমি জীবনে যাই? আমি সেটা চাই, বাট আমি নিজে চাই যে আমাকে একটু মানে অ্যাডাল্ট বোঝা যাক। আমি মার্কেটে গেলে অনেক সময় নিজের শপিং কোনো কিছু করতে গেলে আমাকে 17-18 বছরের বাচ্চার ড্রেস দেখায়। তোকে এরকমই দেখায় কিন্তু বেবি টাইপ ফেস। এবং তোর জন্য আমার মনে পড়তেছে, আমাকেও খুব পাতলা সাতলা ছিলাম, আমিও কিন্তু পাঞ্জাবি পরে নিজেকে ম্যাচিউর দেখানোর চেষ্টা করতাম তোর এজে যখন আমি ছিলাম। প্রফেশনে পাঞ্জাবি পরার সুযোগটা পাই না, কখনো সুযোগ পাইলে মিস করি না আর কি। ওই কারণে আমি পড়তাম, এই কারণে যে আমাকে যেন একটু ম্যাচিউর দেখায়। ওকে রাসেল, তারপরে? অ্যাকচুয়ালি আমি বর্তমানে আছি ফরিদপুরে। ওকে। ফরিদপুরে একটা প্রাইভেট সেক্টরে একটা জব করি। তো সেখান থেকেই আমার গল্পটা আসলে শুরু। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ কর। আমি জানি না গল্পটা আসলে সুস্থভাবে শেষ করতে পারবো কিনা। নিজের খুব খুব ইমোশনাল। যতবার নিজের কাছের মানুষদেরকে শেয়ার করতে চেষ্টা করছি, ততবারই নিজের ভিতর থেকে নিজের কষ্টটা হয়তো বোঝাতে না পারলেও নিজের থেকে কষ্ট পাইছি। একটু হালকা মনে হয়েছে ইনস্ট্যান্ট হলেও। তো মূল কথাটাই বলি প্লিজ। আমি ফরিদপুর একটা জব করি প্রাইভেট ফার্মাসিউটিক্যালে। তো সেখান থেকে আমার গল্পটা শুরু। সেখান থেকে একটা মানুষকে আমার ভীষণভাবে পছন্দ হয়। আমি কখনো ভাবিনি যে আমার লাইফে এমন কেউ আসবে কখনো। তো একটা পর্যায়ে মনে হলো যে না, আমি এর সাথে কথা বলতে চাই, এর সাথে আমার একটু সুন্দর সময় পার করতে চাই। ওকে। দেন আমি তার সাথে কথা বলার চেষ্টা করি। প্রথমত আমি তার সেলফোন নাম্বারটা কালেক্ট করতে পারি তার নিজের থেকেই। তারপর আমাদের প্রথমত হোয়াটসঅ্যাপে একটু কথা হতো। সে অনেক ব্যস্ত থাকতো তার প্রফেশনে। আমি চাচ্ছি যে তার প্রফেশনটা বলি, বিস্তারিত আসলে বললে সে কতটুকু কি ভাববে। সে প্রফেশন একজন ডক্টর, ইন্টার্ন ডক্টর। তো সে আর আমি, আমার প্রফেশনের সাথে তার প্রফেশনটা সম্পূর্ণ দুই মুখী একটা ভাব। আমি একটা প্রাইভেট ফার্মাসিউটিক্যালে আছি, সে একজন ডক্টর। তো সেখান থেকে আমার তার নাম্বারটা কালেক্ট করা, তার নিজের থেকে চেয়ে নিয়েছিলাম, অন্য কারোর মাধ্যমে না। আমি সবসময় চেয়েছিলাম তার কাছে আমি পজিটিভ থাকি। তো সেই জন্য আমি যে অন্য কারোর থেকে তার নাম্বারটা নিব এমনটা কখনো আশা করিনি। তো যার কারণে আমি তার থেকে নাম্বারটা নিতে সফল হই। দেন আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয়। হোয়াটসঅ্যাপে কথা কিছুটা হওয়ার পরে আমি তাকে মোটামুটি 15-20 দিন বা 5 দিন পর জানাই আমি তাকে পছন্দ করি। এমনটা কখনো বলিনি। আমি তাকে বলেছিলাম যে আপনি ফরিদপুর থেকে যান। তার বাসাটা ফরিদপুর ছিল না। তো সে বলেছিল যে ফরিদপুর আমি থাকবো না, কারণ ফরিদপুরের পানি ভালো না। এটা আসলে খুবই আয়রন ওয়ালা পানি। ফরিদপুরের পানি ভালো না, খাবার ভালো না। তা আমি বলেছিলাম তোমার ফরিদপুরে প্রোগ্রাম করতে গেছিলাম, আমি শুনলাম হোটেলের পানির দোষ, পুরো পানি কি এরকম? তো আমি বললাম খাবারের সমস্যা আমি চাইলে সমাধান করতে পারি। তো বললো আপনি কিভাবে সমাধান করতে পারেন? তা আমি বললাম খাবারের সমস্যাটা তুমি কি ধরনের খাবার পছন্দ করো আমাকে বললে আমি সেরকম একটা হোটেল তোমার জন্য করে দেবো, যাতে তুমি ফরিদপুরের জন্য পার্মানেন্ট। তোর বাড়ির হোটেল এটা বলিস? না, সেটা বলিনি। তো এভাবেই সে তখনই আমাকে, যখন তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক হয়, তখন সে বলে যে আপনি যখন আমাকে বলেছিলেন যে আমার জন্য একটা হোটেল করে দিবেন। ক্যামেরাতে রাসেল কতটুকু বোঝা যায় না, রাসেল সামনাসামনি অনেক সুদর্শন। তো তখন বোঝা যাচ্ছিল যে ও বুঝতে পারছিল যে আমি ওকে পছন্দ করি বলেই হয়তো এমন একটা কথা বলেছি। তো একটা পর্যায়ে আমি তাকে একটু অনেক সময় নিই, আমরা মাঝে মধ্যে কফি খেতে যেতাম। তাকে সে ঘুরতে পছন্দ করতো, আমার বাইকে আমি তাকে অনেক ঘোরাতাম। তো একটা পর্যায়ে সে বুঝতে পারে যে আমি তাকে ভালোবাসি। তো আমি তাকে কখনো মুখ দিয়ে বলার প্রয়োজন হয় নাই যে আমি তোমাকে ভালোবাসি। সে আমাকে ফিল করতে পারছে যে আসলে আমি তাকে ভালোবাসি। তো একদিন আমিও একটা সিস্টেম তাকে জানতে চাইলাম যে আসলে সে আমাকে কতটুকু ফিল করে, আমাকে কতটুকু মিস করে। দেন তার প্রপোজালটা অ্যাকসেপ্টেড এমন একটা কথা ছিল যে আপনি আমাকে এতটা ভালোবাসেন যে আপনার এই ভালোবাসাকে ইগনোর করা বা আপনাকে এড়িয়ে চলার ক্ষমতা আমার নেই। হ্যাঁ, আমি চাইলেও আপনাকে ছেড়ে চলে যেতে পারবো না। তো যদি আপনি কি এটা ভালোবাসা মনে করেন তাহলে আমি আপনাকে ভালোবাসি। আর কথাটা এমন ছিল। তো সেদিন দিনটা ছিল আমার জন্য খুব স্পেশাল, এবং স্পেশাল হওয়ার কারণে আমি আমার সমস্ত কলিগদের পার্সোনালি তাকে ট্রিট দিয়েছিলাম। হয়তো আমার কলিগরা আজও জানে না, হয়তো অনেক কলিগ আমার এখানে আজকে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছে। তো আমার কলিগরা জানে না যে আসলে সেদিনকে ট্রিট দেওয়ার মূল উদ্দেশ্যটা কি ছিল। আমি কখনো চাইনি যে আমাদের এই ঘটনাটা সবাই জানুক, সবাই এটা নিয়ে হাসাহাসি করুক। আমি কখনো চাইনি। আমার নিজের আনন্দটা আমি নিজের থেকে ফিল করছি। তো এইভাবেই আমাদের সম্পর্কটা চলে। অলমোস্ট তার সাথে আমার 7 মান্থ 8 মান্থ একটা সম্পর্ক ছিল। তো সে প্রফেশনালি ডক্টর, যেহেতু
আমার মতো একটা ফার্মাসিউটিক্যাল লাইফে একটা ছেলেকে সে লাইফ পার্টনার হিসেবে নিবে, সে নিলেও তার ফ্যামিলি নিবে না, এটাই স্বাভাবিক। তো নিজের কাছে আমাকে মাঝে মধ্যে খুব ছোট লাগতো, ভালোবাসার দিক থেকে না, যে আমি আসলে ওকে পাবো কিনা, মানে তার প্রতি আমি অন্ধ হয়ে গেছিলাম, যে তাকে না পাইলে আমার হয়তো থাকা হবে, মানে বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। তো আমি ওকে মাঝে মধ্যে বলতাম যে আচ্ছা, কখনো যদি তোমার ফ্যামিলি এটা না মেনে নেয় তুমি কি করবা, তোমার ফ্যামিলি তো এটা মানবে না কখনো হয়তো। তো বলতো যে আমি তোমাকে কখনো হারাই যাব না, মানে যে কোনো পর্যায়ে হলো আমি তোমার সাথে সারা জীবন থাকবো, আমার ফ্যামিলিকে মানাই নেওয়ার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমার। তো ওর কথাগুলো আমাকে খুব আশ্বাস দিত, খুব শান্তি দিত, যে আসলে হয়তো বিশ্বাস করার মতো একটা মানুষ। আমি ওকে প্রচন্ড বিশ্বাস করতাম। আমরা এমন কোনো হয়তো 7 মাসে মানুষের 7 বছরও এরকম একটা সম্পর্ক হবে কিনা আমি জানি না, আমি অন্যজনের কথা বলবো না। এই 7টা মাসে ওর সাথে যে সম্পর্কটা ছিল, অনেকের 7 বছরও এটা হবে না। আমি ওকে অনেক রেসপেক্ট করতাম। কখনো ও বলতে পারবে না যে এমন কোনো ঘটনা ঘটছে যে ওর চোখ দিয়ে পানি পড়ছে, কারণ আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি তোমার সম্পর্কে তোমার সাথে যতদিন থাকবো কখনো তোমার চোখ দিয়ে আমার জন্য পানি বের হবে না, প্লাস শুধু আমার জন্য না, কারোর জন্যই বের হবে না, এমন কোনো সিচুয়েশন তোমার সামনে কখনো আসবে না। তো এভাবেই আমাদের সম্পর্কটা চলে। আমাকে অনেকবার বলতো তুমি ফার্মাসিউটিক্যাল জব ছেড়ে দাও, এটা আমার পছন্দ না। তা আমি বললাম যে আমি চাইলেই ছেড়ে দিতে পারি, অলমোস্ট আমার মার্কেটিং এক্সপিরিয়েন্স 8 ইয়ার্স, আমি ভালো কিছু করতেই পারি। কিন্তু তুই অনেক আর্লি এজে জবের মধ্যে যাস। আর্লি এজ বলতে মানে আমি রাজেন্দ্র কলেজে পড়ালেখা, গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজে। আমার আসলে বাড়িতে সময় কাটানো, মানে গ্রামের বাড়িতে সময় কাটানো ভালো লাগতো না, পার্ট টাইম জব টপ করতাম অনেক ফার্মাসিউটিক্যালের বিভিন্ন ভালো ভালো বা অনেক। কোন এলাকায় বাসা তোর? ফরিদপুরে। ফরিদপুর কোন জায়গা? এখন আছি আমি ফরিদপুর পশ্চিম খাবাসপুর। রাজৌর থেকে একটু দূরে মনে হয়, শহরের মধ্যেই। আচ্ছা। তো তারপর ও বলতো যে তুমি অ্যাটলিস্ট একটা ব্যাংকে জব বা গভর্নমেন্ট জব এরকম কিছু করো, যাতে আমার ফ্যামিলিকে বলা অনেক ইজি হয়। ওর যেন কমপ্লেক্সিটি কাজ না করে, যে জায়গাতে সে ডক্টর সেখানে একজন ফার্মাসিস্টের সাথে তার সম্পর্ক হচ্ছে। তো ওর কথাটা আমি কখনো ওইভাবে নিইনি যে ও আমার প্রফেশনটাকে ভালোবাসতেছে। আমি দেখছি যে আমি যেন আমার জন্য কোথাও ছোট না হতে হয়। ট্রু। তো এই জন্য হলো আমি চেষ্টা করছি সর্বোচ্চটুকু দিয়ে। তো ওকে আমি একদিন বলেছিলাম যে আমি চাইলে হয়তো এর থেকে ভালো কিছু করতে পারি, কিন্তু আমি তোমার সাথে মানে কোথাও থাকতে পারবো না, তুমি চাইলে আমি তোমাকে প্রুফ দিতে পারি। তা বললো যে কি প্রুফ দিতে পারবা? আমি একটা জবে অ্যাপ্লাই করি, তাইলে আমার জব হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আমি একটা মোটর টাইপের একটা কোম্পানিতে আমি অ্যাপ্লাই করি, ম্যানেজার পোস্টে, জেনারেল ম্যানেজার পোস্টে। তো সেখানে আমার জবটা হয়ে যায়। আচ্ছা। তো আমি তাদেরকে বলেছিলাম যে আমার পোস্টিংটা কোথায় হবে, ফরিদপুর ভ্যাকেন্ট ছিল। তো তারা বলেছিল যে আপনার জবটা কনফার্ম, বাট পোস্টিং কোথায় হবে বলতে পারবো না। ফরিদপুর ভ্যাকেন্সি আছে, হলে ফরিদপুর হতেও পারে, নাও পারে। এক্স্যাক্টলি, যে কোনো কোম্পানি কিন্তু ওই ফ্লেক্সিবিলিটি চায় যে যেখানে দেব সেখানে যাইতে হবে। তো আমি তখন তাদেরকে বলি যে আসলে আমি তো এখন ফরিদপুর একটা জব করতেছি, এখন এটার জন্য যদি এই অপরচুনিটি নেওয়ার জন্য যদি আমাকে ফরিদপুর ছাড়তে হয় সেটা তো আমি পারবো না। আমার জবের থেকে মন কলিজা সব তো পড়ে আছে। হ্যাঁ, আসলে জবের থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যে ওকে স্যার আমার থাকা, ওর জন্য তো চাকরিটা দেখতে গেছি। তখন আমি ওকে বললাম যে দেখো আমার তো 15 দিনের ট্রেনিং করতে হবে, পোস্টিং অন্য কোথাও হতে পারে। তখন তো আমার বাইরে পোস্টিং গুলো তো আমি যাবো না, তখন আমার এই জবটাও হারাবো, তখন আমি কি করবো? আমি জব করবো না। আমি তোমাকে বুঝাইলাম যে আমি জব করতে পারি। এখন কি ফরিদপুর থেকে আসছিস? এখনো ফরিদপুর থেকে আসছি। কখন রওনা দিয়েছিলি? রওনা দিয়েছি আমি, মানে আমার কাজ শেষ করেই আসছি, শেষ করে 7টার দিকে রওনা দিয়েছি। রোডে অনেক জ্যাম ছিল, বাইকটা আনা হয়নি, ড্রাইভিং লাইসেন্স নেই, এই জন্য বাইকটা নিয়ে আসতে পারিনি, হলে বাইক নিয়ে আসার চেষ্টা করতাম। তারপরে ফরিদপুরে যেন জবটা হয় সেটার জন্য চেষ্টা করলাম। তো একটা পর্যায়ে আমি ওনাদের বললাম তাহলে আমি জবে জয়েন করবো না। তো ও বললো যে ঠিক আছে, আমি বুঝতে পারছি। ও বলছিল এই জবটা হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো বা ফ্যামিলিকে বলতে পারবো। তো আমি বললাম যে ঠিক আছে, এইভাবে আমাদের সম্পর্ক চলুক, তাইলে আমি যখন তুমি ফ্যামিলিতে বলতে পারবা তখন আমি আবার জবে রিজয়েনিং করবো, বা দেখে আমার অপরচুনিটি আছে এখানে, আমি চাইলে জয়েন করতে পারি। তো সেক্ষেত্রে তো আমি ইনস্ট্যান্ট এখন চলে যাবো, তোমাকে ছাড়া থাকা আমার খুব কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেও আমাকে আর জোর করলো না, বললো ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি আমার প্রতি কতটা উইক। আর সে নিজেও তখন একদিন ওই মানে ঘটনাটা বলার পর সে অনেক কান্না করছিল যে আসলে আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো এভাবেই চলতে থাকে। একটা পর্যায়ে আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখতেছেন, এটা ওর দেয়া। অনেক সুন্দর পাঞ্জাবি, অনেক সুন্দর মানাইছে তোকে। থ্যাংক ইউ। আসলে ওর দেয়াটাই বিশেষ বড় কথা না, তো লম্বা তো ছিপছিপে গড়ন, আর কি চমৎকার তোর মুখের যে অবয়ব এবং তোর যে কালার, দারুণ মানাইছে। জি, এই পাঞ্জাবিটার যে কাজটা করা, এটাও ওর নিজের হাতে করা। এক কালারের পাঞ্জাবি ছিল এটাও নিজের হাতে ব্লকের কাজ। হ্যাঁ, অনেক গুণী একটা মেয়ে। হ্যাঁ, অনেক গুণী। আমি তো ভাবছি কোনো একটা মানে কোনো একটা ইসের ব্র্যান্ড কোন শপের থেকে নেওয়া। এই সাদা ছিল, এটাকে ব্লকটা করে দিয়েছে। এইটা ব্লকটা করে দিয়েছে। জি, সে অনেক অসুস্থ, চোখে একটু প্রবলেম, তারপরে এটা করেছিল। আমি ওখানে এটা করার পর অনেক অসুস্থ হয়ে গেছিল। কি প্রেম! হ্যাঁ, আসলে
মানে আমি কখনো ভাবিনি যে আমার সাথে মানে আজকে ওকে নিয়ে আমাকে এখানে কথা বলতে আসতে হবে বা আমি ওকে হারাবো, এরকম কখনো ভাবিনি। তারপর? তো তারপরে এভাবেই চলতে থাকে নর্মালি একটা ভালো সম্পর্ক, একসাথে প্রতিদিন ঘুরতে যাওয়া। আমি ওকে কখনো এমনটা হয়নি যে আমি ওকে বলছি বাইরে ঘুরতে আসো আমার সাথে, আর ও আসে নাই, এমনটা কখনো আমার লাইফে হয়নি। ও মাঝে মধ্যে ওর ডিউটি শেষ হতো রাত 12টা 1টার দিকে শেষ হয়ে যেত, ইন্টার্ন ডিউটি চলতেছে। তো আমি যদি ওকে বলতাম যে তোমাকে আমার দেখতে ইচ্ছা করতেছে, তোর বাইকটা কি মডেলের? সুজুকি এসএফ। মানে আমি ভাবনার চেষ্টা করতেছি ফরিদপুরের রাস্তায় দিয়ে গ্লাস পরে যদি এরকম ফাঙ্কি ড্রেস পরে সুজুকি ওই গাড়ি নিয়ে যায় তাহলে তো একে অ্যাভয়েড করে কে? আগুন আগুন। হ্যাঁ, তারপর? তো তারপর ওর রেগুলারলি বের হতো আমার সাথে, এমনকি ওর মাঝে এই যে লাস্ট রোজার মধ্যে ওর অনেক নাইট ডিউটি ছিল। তো ওর সাথে থাকাটা ইম্পর্টেন্ট না, আমি ডিউটি টাইমে ওর সাথে টাইম দিচ্ছি। ও একা একা এখানে ডিউটি করবে, দেখতে অনেক বাচ্চা ডাক্তার হলো, দেখতে অনেকটা আমার মতোই আর কি, বাচ্চা দেখা যায়। ওকে দেখে বোঝা যায় না যে ওর এমবিবিএস শেষ, ওকে দেখে বোঝা হবে যে মানে এসএস সেন্টারে পড়ে এমন হতে পারে। তো ওকে আমি ওর হসপিটালে টাইম দিছি যে ওকে যদি কোনো কিছু প্রয়োজন হয়, ও তো ডিউটি করতেছে, আমার তো কোনো ডিউটি ছিল না। তো সেক্ষেত্রে আমি ওর সাথে টাইম দিতে আমার কখনো কষ্ট হয়নি, সারা রাত জেগে থাকতে কষ্ট হয়নি। আমি সারা রাত জেগে পরের দিন আমার ডিউটি করছি, আমি আমার রিপোর্টিং বসকে বুঝতে দেইনি যে আমি সারা রাত জাগছি। লিটারালি সারা রাত জেগে থাকতে? হ্যাঁ, সারা রাত সময় দেওয়ার জন্য একদম, মানে এদিকে রাত 10টা থেকে আমি সকাল পর্যন্ত, যখন ফজরের দিয়ে আবার ভোরে তোর অফিসে চলে যাচ্ছে। আমি আমার অফিসে চলে যাচ্ছি, তবুও আমি আমার বসদের কখনো বুঝতে দেইনি যে আমি সারা রাত জাগছি। এই পাগলাই মাংতা হে। প্রেমে যে গানের পরিচয় দেয় সে কখনোই প্রেমিক না, প্রেম মানে এরকম পাগলামি কিছু। তারপর? তো তারপর তোরা কি হালকা ভাবিস তখন যখন এইভাবে কেউ পাগলের মতো ভালোবাসে? একদম না। অনেকে ভাবে, গ্র্যান্টেড ভেবে না, কিন্তু ভাবে না যে সব পাবো জীবনে, এরকম পাগল পাবো না তো, রাইট? তারপরে ওর বাসাটা আসলে ফরিদপুর থেকে অনেক দূরে। আমি এলাকার নামটা বলতে চাচ্ছি না। দরকার কিছু বলো, দরকার জি জি। ফরিদপুর থেকে অনেক দূরে হওয়ার কারণে ওকে মানে আমি এতটা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করতাম যে কখনো যেন ওর সাথে এমন না হোক যে ওর পাশের সিটে কেউ বসে ওকে বিরক্ত করুক, ও একটা সেকেন্ডের জন্য হলো বিরক্ত হোক যে আমি বিরক্ত হচ্ছি। কারণ আমি সবসময় চেয়েছি যে ওকে একটু ভালো রাখার জন্য। কারণ ফরিদপুর যতদিনও থাকছে, আমি আমার প্রফেশন থেকে বলবো না, আমি আমার সাধ্য অনুযায়ী কখনো মেডিকেল অ্যাটলিস্ট ফরিদপুরে ওকে ওর দিকে আঙ্গুল তুলে কথা বলার মতো এরকম কেউ ছিল না মনে হয়। এতখানি পজিটিভ তুই? হ্যাঁ, যে আমি যদি ওর জন্য ওকে পাওয়ার জন্য যদি ওকে একটু ভালো রাখার জন্য হতো, যদি আমাকে সর্বোচ্চ সংগ্রাম করতে হয় আমি সেটা করবো। তো সে পর্যায়ে আমি সেভাবেই ওর সাথে আগাই। এমনকি ও যখন বাড়িতে যায়, এমন কোনোবার বাড়িতে যায়নি ওর সাথে আমার পরিচয় হওয়ার পর যে আমি ওকে আগাই দিয়ে আসিনি। এবং ওর বাড়ি পর্যন্ত ফরিদপুর থেকে 200-250 কিলোমিটার দূরে হবে। 200-250 কিলোমিটার? হ্যাঁ। তুই বাইকে নিয়ে যেতি? না, বাসে। ও বাইকে অনেক লং জার্নি, একটু ভয় পেতো যে বসে থাকতে কষ্ট হয় অনেকক্ষণ, তো বাসে অনেকবার গেছি। বাসাতে পৌঁছে তারপর? হ্যাঁ, আমি ওকে দিয়ে আমি শহরে একা আসছি। তার জন্য ও অনেক কান্না করছে। ও একবার আমি যখন প্রথম ওকে দিতে যাই, শীতের মধ্যে ছিল, হালকা শীত, ওর বাসা উত্তরবঙ্গে, ওইদিকে তো প্রচন্ড শীত থাকে। আমি বুঝতে পারিনি যে এত শীত হবে। ওই সময় ফরিদপুরে অনেক শীত কম ছিল, আমি ওইভাবে শীতের কোনো কাপড় নিইনি। তো আমি তাকে দিয়ে আসার পরে শীতটা আমার লাগে নাই, আমার লাগছে কোনটা, ও যখন চলে যায় আমার মানে খুবই হতাশাজনক একটা কষ্ট পাচ্ছিলাম, মানে খুব নিঃস্ব মনে হচ্ছিল যে আমি ওকে মনে হচ্ছে হারাই ফেলতেছি। ফাঁকা আমি মানে যাবার সময়টা খুব দ্রুত শেষ হয়ে যায়। এই জেনারেশনে তোরা আসছিস এখনো? তাহলে কে বলে যে প্রেম হালকা হয়ে গেছে, মানুষ বদলায় গেছে? হ্যাঁ, আসলে জেনারেশনটা তোর প্রতিছবিতে মনে হচ্ছে যে আমি নিজেকে দেখতে পাচ্ছি 90s। তোরা তো বদলাসনি তাহলে? হয়তো জেনারেশনের জন্য আমি ওকে পাইনি, হয়তো আমাকে বলে ভাবছে যে লাস্ট পর্যন্ত ভাবছে যে জেনারেশনের মতোই আমিও। যাই হোক, তারপর তুই ফিরে আসছিস তখন খুব খালি লাগে? অবশ্য বাড়িতে যখন ঠান্ডা লাগে না, বাট ওইটার জন্য খালি লাগে। হ্যাঁ, যখন ওর বাড়িতে যাই, ওর ফ্যামিলির সাথে কথা বলা প্রবলেম ছিল, ও 3-4 দিন থাকলে আমার সাথে কথা বলতো না, আমার মানে অস্থিরতা কাজ করতো। আমি ওকে বলেছিলাম যে আমি আমি ওই এলাকায় থেকে যাই, আমি যতদিন তুমি এখানে থাকবে আমিও থেকে যাই। তো ও আমাকে বলতো যে থাকতে হবে না, তোমার চাকরির প্রবলেম হবে। তা আমি বলেছিলাম চাকরি থাকবে, হ্যাঁ আমি যতদিন থাকবে আমি ওখানে থেকে যাই, মানে এলাকাতে তো আছে এই জন্য থেকে যাই, সেটা কোনো সমস্যা না অ্যাটলিস্ট থেকে যাই আমি থাকার জন্য। এরকম প্রেম আছে এখনো নি? হ্যাঁ আছে তো অবশ্যই ভাই, আমি তো ভাবছি যে নাই রে। তো ও কখনো থাকতে দেয়নি যে না তোমার কষ্ট হবে তুমি চলে যাও। জানি যে ওখানে থাকলে তুই দেখতে পাবি না। না, দেখতে পাবো না, আমি সেটা জানি। এমনকি ওর বাড়িও আমি চিনি না, কারণ ঠ্যাং খাড়া করে দেবে পাড়ার দাদারা, রাইট? তারপরও থাকবি যে ওই এলাকাতে তো আমার রঞ্জনা আছে রে। জি জি। তারপর এভাবে ও লাস্ট পর্যন্ত আমাদের সম্পর্ক 3বার বাসায় গেছে, আমি 3বারই ওকে দিয়ে আসছি। তো ওর একটা আপুর বাসা আছে ফরিদপুর থেকে একটু দূরে, পার্শ্ববর্তী জেলা, সেখানেও যতবার শুধু দিয়ে আসছি না, ও যেদিন আসবে আমি সেখান থেকে নিয়ে আসছি। চলে যেতে ফরিদপুর থেকে? আমি আগে চলে যেতাম সেখানে,
সেখানে তুই গিয়ে 200-250 বলছিস, তার চেয়ে বেশি দূরত্ব এটা, যে জায়গার কথা আমি যতটুকু জানি অনেক দূরত্ব। হ্যাঁ, জি তারপর জি। তো ওইখানে আমি ওইখান থেকে ব্যাক করে ওকে নিয়ে আসছি। ও আমাকে বলতো যে তুমি একা একা আসবে, আসার সময় তোমার কষ্ট হবে। তো আমি বলছি, কষ্ট হবে না, আমি তো যাই তোমাকে দেখবো, এটা শান্তিতে অ্যাটলিস্ট ভালো লাগবে। যে তুমি সারা পথ একা একা আসবা, তোমার জন্য ওয়েট করবো, তার থেকে আমি যাই তোমাকে নিয়ে আসি। আমার ওয়েট করতে হলো না তোমার জন্য, বরং তুমি আমার জন্য ওয়েট করো যে আমি কখন আসবো। তো ও আমার প্রতি ইমপ্রেসড হয়ে যেত সবসময়, আর পরবর্তীতে না বলতে পারতো না। আমি অনেক ইমোশনাল একটা মানুষ। ও বলতো যে তুমি কি ছেলে নাকি, আসলে ছেলে মানুষ কান্না করে নাকি? তা মেয়ে বলে নাই। আমাকে বলতো নাকি আমরা ইমোশনাল ফেলো, ইমোশনাল কি করব রে, এমনি হয়েছি কি করব। আমরা পৃথিবীর কোনো ডিসিশন, কোনো কাজ ব্রেন দিয়ে করিনি এখান থেকে। তারপর তো তারপরে আমি এগুলো মানে বলার পরেও আসলে মানে না বলতে পারতো না যে ঠিক আছে তোমার আসতে হবে না, তুমি আসো ঠিক আছে। Okay. ওর ইচ্ছার বিরুদ্ধে হলেও আমাকে যাইতে বলতো, তখন আমি যাইতাম, ওর সাথে কথা হতো, দেখা হতো, একসাথে আসতাম। মানে ওকে পাওয়ার পরে আমার আর কোনো মানে খারাপ লাগাটা যে আমি জার্নি করে আসছি, আবার জার্নি করে যাব, আবার যাই কাজ করব, এটা কোনো ক্লান্তি ছিল না আমার। মানে অ্যাটলিস্ট ওকে দেখলে আমার ক্লান্তি দূর হয়ে যেত। এমনকি ওর আপুর বাসায় যখন যেত, যতবার ও গেছে, যতবার আসতে আমি দিয়ে আসতে নিয়ে আসছি, যত সকালেই হলো আসতে। এমনও অনেক সময় হয়েছে যে ও আসে ডিউটি করবে 9টার মধ্যে, আমি কখনো, আমাদের ফার্মাসিউটিক্যাল নরমালি 8টার মধ্যে রিপোর্টিং করতে হয়, আমি কখনো জানি না এটা আমার বস স্যাক্রিফাইস করছে। আমি আমার বসকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে সে আমার জন্য যেটা করেছে, এটা কোনো বস, কোনো মানে একটা প্রাইভেট সেক্টর এটা করে না। আমি তার থেকে অনেক মানে পেয়েছি আমার ভালোবাসার জন্য। তো আমি কখনো মানে 8টায় রিপোর্টিং করতে পারিনি, জাস্ট কারণ ঘুম ভাঙে না আমার। এদিকে অনেক রাত পর্যন্ত কথা বলি, ঘুম ভাঙে না। তোর বন্ধুদের কিন্তু এখন বলা লাগে না, এমনি এমনি শেয়ার করে অলরেডি 300+, আর অনেক শেয়ার চাই। বড় ভুখা আমরা এই শেয়ারিং এর, কারণ আমরা চেষ্টায় আছি, যুদ্ধে আছি, এমন একটা অসম যুদ্ধের যেখানে নেগেটিভিটি, নোংরামির বিরুদ্ধে আমরা যুদ্ধ করি। ভালো কন্টেন্ট, ভালো জিনিস মানুষ পছন্দ একদিন করবে। এই বাঙালি জাতি শুধুই ভালো জিনিসকে বেছে নিবে, তবে ভালো জিনিসের আরো বেশি তৈরি হবে বাংলা সমাজে। না হলে কিন্তু ওই ভাইরাল মেশিনগুলো যারা নেগেটিভিটি ছড়ায়, যারা আমরা নিজেরাও চিন্তা করি না ওদের মতো সন্তান আমাদের উরুষে জন্ম নেয়, কিন্তু আমাদের সন্তানরা যদি ওদেরকেই সবসময় দেখে টাইম লাইনে সকাল সন্ধ্যা রাত, তাহলে তো ওদের মতোই হওয়ার চেষ্টা করবে। সো নামগুলো বলতেছি না, বাট কথাগুলো তো সত্য। সেই কারণে আমরা চেষ্টা করি নেগেটিভিটির বাইরে আমরা পজিটিভিটি দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় কিনা। এই পথটা অনেক কণ্টকাকীর্ণ, এই পথটা অনেক কষ্টের, বাট আমরা এটা অসম্ভব মনে করি না, সম্ভব। যে কারণে এটা ক্রেডিট গোস টু অফ কোর্স অঙ্গন, যে আমরা 2500 প্রায় ছুঁই এরকম ভাবে আমরা এই ভিউয়ারশিপটা দেখছিলাম, এবং আমরা চাই যেটা থাকুক 2.9 ছিল 2.9 3,000 এর পাশাপাশি। সো আমরা চাই যে এই জিনিসগুলো এটাই জানান দেয় যে আমরা ভালো কিছু করলে মানুষ অবশ্যই পছন্দ করবে, দুদিন আগে আর পরে অনেক বেশি করে ভালোবাসা জায়গাটা নিয়ে বেছে নিবে। এন্ড ডেফিনেটলি সেই সাথে কমেন্টস এবং লাইক, সেগুলো আমরা এক্সপেক্ট করি। আমি তো কোনো কমেন্টস কখনোই মিস করি না। এট দ্য সেম টাইম শেয়ার প্লিজ শেয়ার করো যারা এখন এক্স্যাক্টলি আমাদের সাথে আছো। রাসেল, তারপর আমি কখনো রিপোর্টিং টাইম মতো যেতে পারিনি, তার জন্য আমার বস আমাকে অনেক স্যাক্রিফাইস করছে। কিন্তু যখন ও আমাকে বলতো যে আমি আজকে আসবো ফরিদপুরে, তখন আমি ঠিকই সকাল ফজরের আজানের সময় উঠে ওকে আনতে চলে যেতাম। তখন আমার ঘুম হতো না যে কখন ফজরের আজান হবে। আমি অনেক সময় সারা রাত জেগে ওর জন্য ওয়েট করছি, আমার ঘুম আসতো না সারা রাত, যে ও কখন সকাল হবে, আমি কখন ওকে আনতে যাবো, দেন দেখা হবে। তো আমার হয়তো এগুলোর জন্য অনেক ইমপ্রেসড ছিল। কখনো ওকে রাতে না খেয়ে আমি কখনো খাইনি, ঠিক আছে? ও বাসায় ডিউটি আমি কখনো খাইনি, যে ও আসলে কষ্ট করতে সারাদিন ডিউটি করে, এমনও সুযোগ আছে যে লাঞ্চ করতে পারিনি, তারপরেও ডিউটি চলেই যাচ্ছে। তা আমি কিভাবে খেয়ে আমি এনজয় করে আমি ঘুরে বেড়াবো? আমি এটা ফিল করছি যে ওর কষ্টটা আসলে কতটা। তো ও সবসময় একটা জিনিস ভাবতো, ও অনেক বাস্তববাদী একটা মানুষ। যেমন একটা মানুষকে ভালো থাকার জন্য প্রচুর টাকার দরকার নাই। আমার আর কোনো ভাই বোন নাই, আমি বাবা মায়ের একটাই ছেলে, আমার বাবা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে আমি। তো আমি ওকে এটাই বলেছিলাম যে একটা মানুষ ভালো থাকার জন্য অনেক হাজার টাকার প্রয়োজন নেই। যদি 1000 টাকার প্রয়োজন থাকতো, তাহলে মানুষের যাদের অনেক টাকা পয়সা থাকার কারণ পরেও মানুষের বিচ্ছেদ হয়, অনেক সৌন্দর্য থাকার পরেও মানুষের বিচ্ছেদ হয়। ভালোবাসাটা অনেক ইম্পর্টেন্ট, যেখানে রেসপেক্ট থাকবে, একজন একজনকে বুঝবে, ফিল করবে, সেটা সারা জীবন টিকে থাকবে। একদমই তাই। আমরা তো অন্তত এই বয়সে সেটা বিশ্বাস করি, আসলে টাকা পয়সার প্রয়োজন আছে, বাট ওই প্রয়োজন নাই যাতে একটা সংসার ভালো থাকার জন্য মানুষের কাছে যাতে হাত পাততে না হয়, এতটুকু জন্য ভালো থাকার জন্য। একদম তাই। তারপর আমার টাকা, আজকে আমি আসি, এখন সুস্থ অবস্থা আছে, আজকে যে আমি কালকে আমার সকাল হবে, এটা অনিশ্চিত। সেক্ষেত্রে আমি এত টাকা পয়সা ইনকাম করে কি করবো? হালাল ভাবে যতটুকু প্রয়োজন হয়, মানুষের পাশে থেকে যতটুকু প্রয়োজন হয়, ততটুকুই ভালো থাকার জন্য এনাফ। ও সেটা বিশ্বাস করতো, আর সেই জন্যই আমাকে এতটা ভালোবাসতো। তো এইভাবেই আমাদের 6-7টা মাস গেছে রেগুলার, একই রকমের, এটাই র্যান্ডমলি চলছে।
সকালে ওর টাইমে যাওয়া, আমি যাওয়া। আমি গেলাম প্রথমেই, ঠিক আছে তুমি কোথায় আছো, কোন ইউনিটে আছো, আমি আসতেছি, তোমাকে না দেখলে আমার দিন শুরু হবে না। আমার রিপোর্টিং শুরু হতো ওকে দেখে। এমনকি ওকে দেখার উদ্দেশ্যে আমার জবটা অনেক হাইলাইট হয়ে গেছিল, আমিও কোম্পানির কাছে অনেক হাইলাইট হয়ে গেছিলাম, মানে ম্যাক্সিমাম সময়টা আমাকে মেডিকেলে স্পেন্ড করতে হতো। যার কারণে যাচ্ছে ও বলতেছে ডক্টর ভিজিট, Visit. ডক্টর ভিজিট ইন আদার সেন্স অফ প্রেমিকা ভিজিট। ভিজিট হচ্ছে। তারপর তো সেক্ষেত্রে আমিও এদিক থেকে আমার কিছু আমি সবার কাছে ভালো ছিলাম, কাজের দিক থেকে খুবই ছেলেটা responsible ছিলাম। পাঞ্চুয়াল এবং খুবই সবসময় ভিজিটের উপরে Dedicated থাকে, কাজের প্রতি। ভিজিটের ফিল্ড ভিজিটে থাকে। এবং শুধু কাজের প্রতি না, অ্যাকচুয়ালি আমি যেখানে কাজ করি আমাকে কোম্পানি স্যালারি দেয়, অবশ্যই উচিত আমার কাজটাকে সঠিকভাবে করা, সেটার প্রতি আমার সবসময় মনোযোগ ছিল। তো এভাবেই যখন আমাদের রেগুলার চললো, তো এভাবে আমাদের প্ল্যান ছিল যে আসলে তুমি কি করবা, একটা সময় তো তুমি এখান থেকে চলে যাবা ইন্টার্ন করে, তখন তো তুমি যদি একবার চলে যাও আমি তোমাকে রেগুলার কোথায় দেখতে পাবো, বা তখন তুমি ফ্যামিলিকে ম্যানেজ করতেছে পারতেছো কিনা, আসলে রেগুলার আপডেট তো আমি জানতে পারবো না, এটা কি করা যায়। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে তুমি ইন্টার্ন করছিল, ইন্টার্ন এখনো চলতেছে। তো আমাকে বললো যে ঠিক আছে তুমি আমাকে একটু সময় দাও, আমি একটু চিন্তা করি। তো চিন্তা করে আমাকে জানালো যে আমরা জুন মাসে বিয়ে করবো, রানিং জুন মান্থ, এই জুন, প্রেজেন্ট জুন মান্থ, হ্যাঁ জুন মান্থে আমরা বিয়ে করবো এই জুন। হ্যাঁ, কিন্তু মে মাসে আমরা ফ্যামিলিতে জানাবো, ওর ফ্যামিলিতে জানাবে মে মাসে। এই মাসে তোদের বিয়ে হওয়ার কথা ছিল? মে মাসে জানানোর কথা ছিল যে জুন মাসে বিয়ে হবে। এই জুনে, এই জুনে। জি জি, যদি ওর ফ্যামিলি নাও মানে, তারপরও না আমার সাথে বিয়ে করে নিজের সাথে আমার সাথে থাকবে। আমার ফ্যামিলি ওর মানে সবসময় ওকে সাপোর্ট করতো, আমার ফ্যামিলির সাথে কয়েকবার কথা বলছে ও। তো আমি, তোর ফ্যামিলি জানতো কিন্তু ওর ফ্যামিলি জানতো না? ওর ফ্যামিলি প্রথম কথা থেকে ছিল যে মে মাসে জানাবে এবং জুনে বিয়েটা হয়ে জি যাবে। জি, আচ্ছা, জুনে তারপর, বিয়েটা হয়ে যাবে। হ্যাঁ, তো ওর কথা মতো মে মাসে জানাই। এই মাসে তোদের বিয়ে হওয়ার কথা এই ছিল? মাসে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। মে মাসের 7 তারিখের দিকে জানাই। জানানোর পর ওর মা বললো যে ঠিক আছে, আমি তো এখন বাসায় আছি, আমি ছেলের সাথে দেখা করতে চাই। তো এখন ছেলেকে নিয়ে আমার বাড়িতে আসার দরকার নেই, আমি যখন তোমার আপুর বাসায় যাবো তখন ছেলেকে নিয়ে আসো, আমি দেখবো। ছেলে তো দেখবার মতোই, তো দেখে কথা বলবো। তা আমাকে বললো যে আম্মু এটা বলছে, হয়তো পজিটিভ কিছু হবে, আম্মু আব্বুকে বোঝাইলে আব্বু বুঝবে, সমস্যা নাই। আম্মু এই টাইপের যে একটা ভালো মানুষ হলেই এনাফ, কি করে প্রফেশনটা ডাজ নট ম্যাটার, হালাল পন্থা হলে হলো। এগুলো বলছিল তো যে কি প্রফেশনে তুই আছিস? হ্যাঁ, ওকে, বলেছিল। এবং ওটা বলেছিল যে আমি বেটার কিছুর জন্য চেষ্টা করতেছি, হলে চলে যাবো, okay. সুইচ করব। তো তখন ওর বাড়িতে জানাই, জানানোর পরে যখন একটু সময় চলে যায়, তোমার আম্মু কিছু বলেছে নাকি এই ব্যাপারে? তো বললো যে না, এখনো কিছু বলে নাই। এবং তুমি একটু, আমি বিষয়টা নিয়ে না, সময় তো চলেই যাচ্ছে, একটু গুরুত্ব দাও, কারণ বিষয়টা তো নর্মাল না। আমিও যদি তোমার প্রফেশনে থাকতাম খুব ইজিলি হয়ে যেত, যেহেতু তোমার সময়টা অনেক আগায় আসছে, তো তোমার উচিত একটু সিরিয়াস হওয়া বিষয়টা নিয়ে। তো হঠাৎ করে একদিন বললো যে আচ্ছা ঠিক আছে, হয়তো আমার আব্বুকে বলছে, আব্বু রাজি হচ্ছে না। একদিন বললো হঠাৎ করে, তা তুমি তোমার আম্মুকে আসতে বলো। তো আমি আম্মুকে বললাম যে আম্মু, ও তো তোমাকে আসতে বলতেছে, যে তোমার সাথে একটু দেখা করতে চাই, দেখা করে যদি তোমাকে মনে হয় যে না আসলে আমার সাপোর্ট করার মতো পাশে মানুষ আছে, তাহলে আমি ডিসিশন নিব কিছু একটা। তো আম্মুকে বললাম, তা আম্মু আব্বুকে বললো যে আমি কি যাবো, ও তো যাইতে বলতেছে। তা আম্মু আমার বাসায় আসলো। তা আম্মু বাসায় আসার পর আমাকে বলে নাই যে আব্বু আসবে এখানে। আমার আব্বুরা 3 ভাই। তো আব্বু আমারে বলতেছে যে একটা মেয়ে এত দূর থেকে সে এখানে ডিউটি করে, সে একা একা আনইজি ফিল করতেছে, শুধু তুমি তোমার আম্মুকে কেন যাইতে বললা, আমিও আসতেছি। এবং সে এই কথাটা বিশেষ করে যে একটা মেয়ের পাশে দাঁড়ানো দরকার, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হলো, তার পাশে সাপোর্ট করার জন্য হলো, আমার 2 কাকু সহ আব্বু চলে আসছে। ওকে, মানে তারা কতটা ছিল যে তাকে পাশে থাকবো, এই জন্য আমার একমাত্র ছেলে, তুই তো ভালো থাকার জন্য যে কোনো চেষ্টা তারা করতেই পারে। তো একটা পর্যায়ে দুপুর 2টার দিকে ডিউটি শেষ হয়, আমরা রেগুলার একটা রেস্টুরেন্টে বসতাম, রেগুলার এই 7 মাসে যতবার রেস্টুরেন্টে গেছে একই রেস্টুরেন্টে। এবং ওইখানে ওরা এতটা পরিচিত ছিল যে ওদের শেফগুলো আমাদের ভালো করে চিনতো। এবং আমরা কি অর্ডার দিব ওদের বলা হতো না, আমাদের কিছু স্পেশাল খাবার ছিল, ওরা বলতো কোনটা দিব, এটা না ওইটা, তো ওইটাই ভাবে দিত। তো আম্মুকে নিয়ে আমি রেস্টুরেন্টে গেলাম, ও আসছিল ওখানে। আমার একটা কলিগকে বললাম যদি প্রয়োজন হয় আমি তোমাকে আসতে বলবো। তো আমি বললাম, ও আমাকে বললো যে আমি আম্মুর সাথে একটু আন্টির সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। আমি ঠিক আছে কথা বলো। তা আমি ওকে কথা বলতে বাইরে গেলাম। তো আম্মুর ওর সাথে কথা হয়েছে, কি হয়েছে আমি তো জানি না। তো এবং পরবর্তীতে জানতে পারিনি, কারণ আম্মু কখনো এসব কথা আমি আম্মুর কাছে পার্সোনালি জিজ্ঞাসা করিনি। যা জিজ্ঞাসা করে আমি নিজেই জানবো, আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো, এটা ডিজার্ভ করি না। তো আমি ওইখানে আসার পর বুঝলাম যে আসলে হয়তো তেমন ভালো কিছু হয়নি। তো আমি বললাম কি অবস্থা? তা আম্মু বলতেছে যে ও ফ্যামিলির বাইরে কিছু করতে চাচ্ছে না, ওর ফ্যামিলিকে রাজি করতে চাচ্ছে, আর ফ্যামিলি যদি রাজি না হয় তাহলে ও রিলেশন কন্টিনিউ করতে চাচ্ছে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা একটু বাইরে যাও, আমি ওর সাথে পার্সোনালি একটু কথা বলি। তো আমি ওর সাথে পার্সোনালি কথা বললাম, ও অনেক কান্না করছিল।
আমি কখনো ভাবিনি যে একটা মানুষ, আমি খুব সহজ মানে অনেক বিশ্বাস করি ওকে, এখনো বিশ্বাস করি। তো যে একটা মানুষ তার ভালোবাসার জন্য এতটা কান্না করতে পারে, আমি অনেক কান্না করছি ওর জন্য, কিন্তু এতটা কান্না করিনি। আমি জানি কাউকে ভালোবাসা মানে তার জন্য সুইসাইড করতে হবে, তার জন্য হাত কাটতে হবে, এটা ভালোবাসার কোনো প্রুফ না। কিন্তু তারপরও কিছু কিছু সিচুয়েশন থাকে যেটা আসলে নিজেকে নিজে বোঝাতে পারি না যে আসলে আমার কি করা উচিত। খুব ভেঙে পড়েছিলাম। তো ওর কান্না দেখে আমি খুব কষ্ট হচ্ছিল যে তুমি কি চাও। ও শুধু বলেছিল যে আমার সাথে কখনো কন্ট্যাক্ট অফ করো না, আমি তোমার সাথে থাকতে পারবো না। তো আমি বলেছিলাম থাকতে তোমাকে কে বলছে, আমি তো তোমার সাথে আছি এখনো, সারা জীবন থাকবো। তো বললো যে ঠিক আছে সারা জীবন যে থাকবা, আমার ফ্যামিলি তো মানতেছে না। তো আমি বললাম তুমি কি চাও, আমাকে ছেড়ে চলে যাবা? যদি তুমি মনে করো তোমার ফ্যামিলির সাথে তোমার বাবা মা তোমাকে কষ্ট করে বড় করছে, তাদের স্বপ্ন আছে, আমাকে ছাড়া যদি তুমি ভালো রিজার্ভ করো বা থাকতে পারো মনে হয়, তাহলে চলে যাও, সমস্যা নেই। আমার যেটা হয় হবে, আমি চাই তুমি ভালো থাকো। আমি সারা জীবন প্রথম থেকে আমি কখনো একটা সেকেন্ডের জন্য হলো আমি তোমার কাছে খারাপ হতে চাই না, যে আমি তোমার নিজের স্বার্থের জন্য হলো তোমার ক্ষতি চেয়েছি। কখনো তুমি কখনো বলতে পারবে না যে আমার ছেলে চলে গেলেও যে একটা ছেলে আমাকে ক্ষতি করেছিল। কোনো একটা পার্সোনাল কথা আসলে বলা ঠিক হবে কিনা, ওর সাথে আমার টোটাল রিলেশনে হাতে কোনো কয়েকবার ওর হাত ধরছি মনে হয়, এর বাইরে কখনো কোনো কিছু হয়নি। হাত ধরছি তারপর পারমিশন নেই যে আমি তোমার হাতে ধরতে পারি কিনা। মানে 2023-তে এরকম রিলেশন আছে কিনা আমার জানা নেই আসলে। আমি অবাক হচ্ছি, তোদের মতো ছেলেরা আছে এই জেনারেশনে এখনো। তো তারপরে ও বললো যে আমি আমার আপুকে ফোনে, তুমি আমার আপুর সাথে কথা বলো। আমি আমার আপুর সাথে কল দিয়ে কান্না করে ফেলি। ওর আপু আমাকে বলেছিল যে তুমি ডক্টর দেখে তোকে ভালোবাসো। এটাই বলবে সব। তা আমি বলেছিলাম যে আমি আপনার বোনকে বলেছিলাম যে আমাকে তুমি চাইলে তোমার ইন্টার্নশিপ ডক্টর প্রফেশন বাদ দিয়ে দিতে পারো। আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছে আমি তোমাকে ভালো রাখতে পারবো, যদি আমার ভালো রাখার দায়িত্ব থাকে তাহলে আমি তোমাকে ভালো রাখতে পারবো। আর বাকিটা আল্লাহ, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আল্লাহ না চাইলে কোনো কিছু হবে না। কিন্তু আমি তোমাকে ভালো রাখতে পারবো, তোমার ডাক্তারি প্রফেশনের জন্য আমি তোমাকে ভালোবাসি না, সেটাও ও নিজেও ভালো করে জানতো। এই জন্যই আমাকে ভালোবাসছিল, বিশ্বাস করছিল যে আসলে আমি ওর প্রফেশন থেকে ভালোবাসি না। তো ওর আপু এটা বলার পরে ও অনেক আরো কান্না করছে যে আমার আপু তোমাকে এমন একটা কথা বললো, আমি তো তোমাকে চিনি, তুমি আমার আপু না চিনলো, আমি তোমাকে চিনি, তো তুমি আমার আম্মুর সাথে কথা বলো। তখন আমি ওর আম্মুকে ফোন দিলাম, আন্টি আমি রাসেল বলছি, আপনি হয়তো আমার সম্পর্কে জানেন। তো বললো যে হ্যাঁ জানি। আসলে আমি বুঝতে পারলো ওর বাবা তো বুঝতে পারতেছে না, কি করা যায় বলো। তার সাথে আমার লং একটা কন্ট্যাক্ট হয়, কথা হওয়ার পরে সে আমাকে বলতেছে যে আসলে হয়তো কিছু করার নাই, তুমিও তো বুঝো, তোমার তো বাবা মা আছে, তোমার স্বপ্ন আছে, তুমি ওকে ভুলে যাও। তা আমি বললাম যে আসলে ভুলে যাওয়াটা কোনো সমাধান না। আমি ভুলে গেলাম, আপনি আপনার মেয়ের কষ্টটা সহ্য করতে পারবেন কিনা। আমি আপনার কষ্টটা দেখিনি, এটা হচ্ছে মেয়ের মায়ের সাথে কথা। হ্যাঁ, আপনার মেয়ের কষ্টটা আমি দেখেছি, সে আমাকে ছাড়া কিভাবে কান্না করছে। আমি কখনো এইভাবে কারো কান্না করা দেখিনি, যে আমাকে ছেড়ে চলে যাবো এটা চিন্তা করেছে কিভাবে কান্না করেছে। এটা আপনি মা হয়েও কখনো হয়তো দেখেন নাই। তো আপনি শুধু শুধু চিন্তা করতেছেন ভালো থাকাটা তো আসলে আমি আর ও থাকবো। মানুষের প্রফেশন তো সবকিছু না, আপনি খোঁজ নেন আমি মানুষ হিসাবে কেমন। যদি আপনি প্রুভ করতে পারেন যে আমি একটা মানুষ হিসাবে খারাপ, আমার কোনো ব্যাড রেকর্ড আছে, আমি নিজে সেটার মানে বেস করে আপনার মেয়েকে বোঝাবো যে সে আমাকে ছেড়ে চলে যায়। আপনি চাইলে আমাকে বোঝার জন্য সময় নিতে পারেন। ইটস ভেরি ট্রান্সপারেন্ট। তারপর তো সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে আমি যেটা বুঝতে পারবো ফ্যামিলি অ্যাড্রেস দাও। তো আমার আব্বুকে, আমার গ্রামের বাড়ি আমাদের রাজবাড়ি, তো রাজবাড়ির থানা পর্যায়ে সবাই আমার আব্বুকে মোটামুটি চিনে, পলিটিক্সের সাথে একটু জড়িত আর বিজনেস করে, তো সবাই চিনে। তো আমি বললাম যে আচ্ছা আপনার কার নাম্বার লাগবে, আমার ফ্যামিলির নাম্বার নাকি আমার এলাকার একেবারে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যত নাম্বার সবার নাম্বার আমি আপনাকে দিয়ে দিই, আপনি খোঁজ নেন। এরাও আমার বাবাকে, আমার ফ্যামিলির সবাইকে চিনে। তো বললো যে না এদের নাম্বার লাগবে না, তুমি তোমার ফ্যামিলি সবার নাম্বার দাও আর অ্যাড্রেস টোটাল একদম ডিটেইলস অ্যাড্রেসটা দাও, আমি খোঁজ নিই। ঠিক আছে দিচ্ছি, কারণ তার আপুর বাসা ছিল আমার ডিস্ট্রিক্টের পাশে, সে জানা তার জন্য খুব ইজি ছিল। তো আমি খুব সহজে তাকে দিয়ে দিই। দেওয়ার পর বললো যে আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দিলাম, আর তুমি ওকে নিয়ে আমাদের এলাকাতে আসো, আমি তোমাকে দেখতে চাই। তাই বললাম যে আমি কি আপনার এলাকাতেই আসবো? বললো যে হ্যাঁ এলাকাতে আসো, তোমার যখন সুযোগ হয় তখনই, যখন এখন মনে করলে এখন আসতে পারো। তো আমি বললাম ঠিক আছে আমি আজকে আসতেছি। তখন বিকাল 5টা মতো বাজে। তো আমি তখন ওকে বললাম চলো আমরা এখন রওনা দিই। ওর তখন অ্যাপ্রন পড়াই ছিল, মানে মেডিকেল থেকে ডিউটি শেষ করে আসছে। আম্মু ওর জন্য রান্না করে নিয়ে আসছিল, ও সেটাও খায়নি। আমার খুব কষ্ট লাগছিল এটা, কারণ আম্মু আসলে, আমার তো ভাই বোন নাই, মানে আম্মুর তো কোনো মেয়ে নাই। হ্যাঁ, তো ওর সাথে অনেকবার, মানে আমার সাথে সম্পর্ক চলাকালীন সময় আমার আম্মুর সাথে অনেকবার কথা হয়েছে। আম্মু একটা পর্যায়ে ওকে মেয়ের মতো ভাবেই কষ্ট হয়েছে নিজে নিজে। তো ও যখন
খাইলো না, তখন আম্মু অনেক কষ্ট পাইছে। তখন আম্মুরকে বললাম তুমি চলে যাও বাসায়, আমার বাসায় চলে যাও, আমি পরে দেখতেছি কি করা যায়। তখন আমার একটা কলিগ ততক্ষণে চলে আসে, আরাফাত নাম। আমি আরাফাতের সাথে আম্মুকে বাসায় পাঠাই দিই, তুমি বাসায় চলে যাও, মানে আমার বাসায়, গ্রামের বাড়িতে না। আম্মু চলে যায়। এখন ওকে বললাম তুমি চলো আমরা এখন তোমার এলাকায় যাবো। তো বলতেছে যে আমি অ্যাপ্রনটা চেঞ্জ করে আসি। তাহলে তুমি যদি অ্যাপ্রন চেঞ্জ করে আসো বা অন্য ড্রেস নিয়ে আসো, তাহলে হয়তো তুমি তোমার বাড়িতে যে অনেকদিন স্টে করবা, বা তোমার প্ল্যান থাকবে যে আমি এখানে এসে সমাধান করার জন্য কয়েকদিন থাকি, কিন্তু আমি তো তোমার সাথে থাকতে পারবো না। তো তোমার অ্যাপ্রন পরা সেই অবস্থায় চলো, আবার যেন ব্যাগ যায় তোর সাথে। হ্যাঁ আমার সাথে ব্যাগ যেতে হবে। আমি একা আমি তোমাকে সাথে করে নিয়ে আসতে, আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো। তো বললো যে ঠিক আছে তাহলে চলো। তো আমাকে বলতেছে যে আমি তোমাকে কালকে সিরাজগঞ্জে বিয়ে করবো। তো কোন একটা এলাকার নাম বলছে, এলাকার নাম বলছে, বিয়ে করব। তো বিয়ে করবে এটা বলে তাই বলছে আমার তো সাক্ষী লাগবে তাইলে। তখন আমি আমার কলিগকে ফোন দিলাম, চলো আমার সাথে। তো আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি আমার বসকে কল দিই। তা বস বললো যে আজকে যাওয়ার দরকার নেই, যদি প্রয়োজন হয় কালকে যাই। তখন ঠিক আছে তাহলে। পরে আমি আর ও ফরিদপুর থেকে বাসে উঠলাম। এখন ওই লাইনের বাস ফরিদপুর থেকে রাতে পাওয়া যায় না, তখন 8টা মতো বাজে, 7:30 8টা বাজে রাত, সন্ধ্যা। তখন আমি স্ট্যান্ড থেকে বাস খোঁজার চেষ্টা করলাম, বাস পাইলাম না এই রোডের। পরবর্তীতে অন্য একটা স্ট্যান্ডে গেলাম, সেখান থেকে আমি একটা বাস পাইলাম, ঢাকার বাস। ঢাকা হয়ে যাওয়া ছাড়া কোনো ওয়ে ছিল না তখন। আমি ঢাকা এসে পৌঁছাইলাম রাত 11:30টার সময়। গাবতলী যেতে যেতে আমার 11:30 বাজলো। তখন ওইখানে তেমন ভালো রেস্টুরেন্ট ছিল না, খিদা লাগছিল অনেক দুজনেরই। আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করলাম, সারা পথ একসাথে জার্নি, কত স্বপ্ন, মানে অনেক বড় একটা স্বপ্ন ছিল। মানে ও আমার সাথে এতটা বিশ্বাস নিয়ে আসছিল যে একটা মেয়ে, আমিও কখনো বিশ্বাস করি যে আমার মতো একটা মানুষকে একটা মানুষ এতটা বিশ্বাস করে এই ড্রেস পরে সে বা ফরিদপুর থেকে চলে আসবে আমার সাথে বাসায় যাওয়ার জন্য, সারা রাত জার্নি করে। আমি এটা মানে অবাক লাগছিল আমার কাছে। তবে সেখান থেকে আমরা ঢাকা আসি। ঢাকা এসে বাস খাওয়া দাওয়া শেষ করে, বাস তেমন পাই না, পরে একটা বাস পাই, তখন রাত 1টা বাজে, প্রায় 1টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে তখন এই বাসে উঠি, ওদের এলাকায় পৌঁছাইতে তখন ভোর প্রায় 4টা বাজে। সারা রাত ও ঘুমাইছে, আমি ঘুমাইতে পারিনি। হ্যাঁ, তো যখন ওইখানে নামলাম বাস থেকে, নামার পর আমার বলতেছে যে আম্মুকে ফোন দিই। আমি দাও। আম্মুকে ফোন দিয়ে বলতো যে আমাদের তো গ্রামের বাড়ি, এটা মানে গ্রামে যে সিটির পাশে বাসা হলো, গ্রামের মতো একটু। গ্রামের মানুষ তো একটু অন্য চোখে দেখে, যেহেতু এত রাত। ওকে আমার বাসায় আনার দরকার নাই, তুমি ওকে একটা হোটেলে রাখা, আসো হোটেলে থাক, ওখান থেকে পরবর্তীতে বেলা হলে আসবে না, আমরা দেখা করবো যাই, ওইখান থেকে সব ডিসিশন হবে, সমস্যা নেই। তো আমি বললাম যে আমি তো এখানে কিছু চিনি না, আমি কই থাকবো। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা হোটেল ঠিক করে দিই। তখন ও আমাকে একটা হোটেল ঠিক করে দিল। আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে আগায় দিয়ে আসি। বললো যে না তুমি থাকো হোটেলে। বললাম যে না, এখন ভোর হলো, তুমি একা যাবা, রিক্সা তোমার এলাকা হলেও, আমি ছেলে মানুষ, বিপদে পড়লো বের হয়ে যাওয়া যায়, কিন্তু মেয়ে মানুষের বিষয়টা আলাদা। আমি কখনো রিস্ক নেইনি ওর বিষয়ে, সম্পূর্ণ টোটাল সম্পর্কে। তো তখন আমি ওকে ওর বাসা পর্যন্ত না, প্রায় কাছাকাছি হয়তো হবে, আমাকে বলেছিল যে আর যাইতে হবে না, এটা আমার এলাকা। তাই বললাম ঠিক আছে। তো পরবর্তী ওকে আগায় দিয়ে আমি আমার হোটেলে ব্যাক করে আমি ঘুমাইনি, আসলে ঘুম তো হওয়ার কথা না, প্রশ্নই আসে না। ইন্টারভিউ দেওয়া লাগবে তো। এখান থেকে একটা কথা আছে, আমি আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, ওই ব্যাংকে আসলে আমার ক্রেডিট কার্ড মানে ডেবিট কার্ড ছিল না, চেক ছিল। তো এখন দিনটা ছিল শুক্রবার, আমি ওখানে যে পৌঁছাই, ব্যাংক তো বন্ধ। আমি যে ড্রেস পরা ছিলাম সেই অবস্থায় চলে গেছিলাম, সাদা একটা শার্ট পরা ছিল। সারা রাত জার্নিতে ড্রেসের অবস্থা খুব বাজে হয়ে গেছিল। তো আমাকে বললো যে কালকে তো অনেক খরচ হবে, আব্বু আম্মু আসবে, তুমি আমাকে এই টাকাটা রাখো। আমাকে কিছু টাকা দিয়েছিল, যে এটা দিয়ে এখান থেকে কিছু শপিং করে নেওয়া, শুক্রবার হলেও কিছু মার্কেট খোলা থাকবে, যেহেতু জেলা শহর। তাই বললাম ঠিক আছে। তারপরে আমি সকাল 9টার দিকে উঠে, মানে ঘুমাইনি ওইভাবে, জেগে ছিলাম, একটু ঘুমের ভাব। উঠে আমি একটা শার্ট, একটা জুতা কিনি এবং গোসল করার জন্য একটা তোয়ালে কিনে হোটেলে চলে আসি। সাজুগুজু তো একটু করা লাগে, গোসল করতে হবে জামাইকে যেন অপছন্দ না করে, না গোসলটা করা দরকার। আর তারপরে জুতাটাই জন্য ছিল যে আমার মানে ফর্মাল কোনো জুতা ছিল না। আমি দাড়ি কি মুখে ছিল নাকি একদম ক্লিন শেভ? আমি ক্লিন শেভ খুব কম করি, কারণ তাও ভালো না, ইম্যাচিউর না দেখবে। দাড়ি থাকা অবস্থায় মানুষ বলে যে কেউ বিশ্বাস করতে পারে যে আমার গ্রাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট, এটা কেউ আজও বিশ্বাস করতে পারে না। এখনো বলতে গেলে বলে যে আপনি মনে হয় মজা করতেছেন। হ্যাঁ, তো তারপরে আমি কেনাকাটা করে এসে ওর নাম্বারে ফোন দিই 10টার মতো, 10:30 মতো বাজে। কয়েকবার ফোন দেওয়ার পর রিসিভ করে না, ভাবছি মানে ঘুমাচ্ছে। তখন ওর কিছুক্ষণ পর মা রিসিভ করলো। মা রিসিভ করে বলতেছে যে আচ্ছা তুমি হোটেলে থাকো, ও তো সারা রাত জার্নি করে এসে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে আমরা নিয়ে আসবো ওকে। তো আমি বললাম ঠিক আছে। তো তারপরে
শুক্রবার যেহেতু ছিল নামাজের দিন, তো আমি সেই অনুযায়ী ওয়েট করলাম যে নামাজের জন্য হয়তো ওর বাবা আছে বাসায়, বাবাকেও তো নিয়ে আসবে, নামাজের পরে হয়তো আসবে। তখন আমি একটু ঘুমাইলাম, আমি 2টা পরে ওকে কল দিলাম, তখন আর কেউ আমার কল রিসিভ করে নাই। ওর মায়ের নাম্বার ছিল, ওর বাবার নাম্বার ছিল, ওর নিজের 2টা নাম্বার ছিল, রিসিভ করে নাই। এমনকি আমি র্যান্ডমলি কল দিচ্ছিলাম ওর নাম্বারে, মাঝে মধ্যে বন্ধও ছিল, বন্ধ পেয়েছি, ব্যস্ত পেয়েছি, আবার কল রিং হয়েছে, রিসিভ করে নাই, কেটে দিছে। তো নিজের মধ্যে খুব কষ্ট লাগছিল। তখন আমি ওকে একটা মেসেজ দিছিলাম, যে হোয়াটসঅ্যাপে সিন করেছিল, যে আমি এক বুক স্বপ্ন নিয়ে তোমার এলাকায় এসেছি, আমাকে খালি হাতে ফেরাই দিও না। তুমি চাইলে আমাকে ওখান ফরিদপুর থেকে না নিয়ে আসতে পারতাম, কিন্তু এখানে আসার পরে আমাকে ফেলাই দিও না। আমি ফরিদপুর পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা আমি জানি না, তোমার সাথে যেটা করবো আমাকে মুখে বলো, আমি সহ্য করতে পারতেছি না এটা। তো তারপরে তারপরে কোনো রিপ্লাই নাই। তো হঠাৎ এইভাবেই অনেকবার কল দিয়ে 4টা বেজে যায়। টাইমটা আমার খুব মনে আছে ক্লিয়ারলি, 4টাই বাজে, এক্সাক্ট 4টার দিকে একটা অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে কল আসে। কল দিয়ে বলতেছে যে আপনি রাসেল? তেমন যে হ্যাঁ। বলছে আপনি এখানে আসছেন, মানে ওই এলাকার নামটা বলে, হ্যাঁ আসছি। বলছে আপনি ফরিদপুর থেকে আসছেন না? আমি বলছি হ্যাঁ ফরিদপুর। আপনি ফরিদপুর চলে যান, আপনার এখানে আর থাকতে হবে না, আপনি চলে যান, আর ওকে খুব ফোন দিয়েন না, যোগাযোগ করার চেষ্টা করে না, তাহলে বিপদে পড়বেন, একটা পুরুষ লোক, বিপদে পড়বেন। তো আমি আসলে এরকম কোনো কিছু শোনার জন্য প্রস্তুত ছিলাম না। জাস্ট থ্রেট করতেছে। আর ওই সাইডটা আমার জন্য খুবই ব্যাকওয়ার্ড একটা সাইড ছিল, আমার এখানে চেনা জানা কেউ ছিল না। তখন আমি কিছু না বুঝিয়ে বললাম ঠিক আছে। তখন আমার মনে হলো যে ওকে বাসায় আটকায় রাখছে, কারণ আমি সবসময় চেয়েছি যে ওকে সন্দেহ করবে, এটা কখনো ভাবিনি যে ও আমাকে এনে এখানে বিপদে ফেলবে। আমার মনে হচ্ছিল যে ও বাসায় বিপদে পড়ছে। আমি কখনো চাইনি যে আমার এই বিশ্বাস হচ্ছে না যে মেয়ে হয়তো জানে তারপরে করতেছে, এটা আমার বিশ্বাস হচ্ছিল না। তোর মনে হচ্ছে যে এটা হয়তো ওকে আটকায় রেখে ফোর্স করতেছে। তো তখন ও সবসময় চেয়েছিল যে ওর কলিগরা এই ঘটনাটা না জানুক, এই জন্য আমিও চেয়েছিলাম যে ঠিক আছে যদি ওর প্রবলেম হয় তার থেকে না জানুক। তো এই জন্য তখন মনে হলো যে না, ওর কলিগদের আমার জানানো উচিত, ও হয়তো কোনো বিপদে পড়ছে। যদিও বিপদে পড়ে আর ও যদি আমাকে একবার বলে যে আমাকে এখানে আটকে রাখছি, তুমি আমাকে থেকে নিয়ে যাও, হয়তো ওটা আমার এলাকা না, বাট ওকে বাসার থেকে উঠায় নিয়ে আসার মানে ক্ষমতা আমার আছে ওখানে, বা আমি নিয়ে আসতে পারবো। সেটা আমার যদি সুস্থ থাকি, মরে গেলে তো গেলাম, আমার মরে যাবো সেটা চিন্তা ছিল না যে মরে যেতে পারি, এখানে খুব ডেঞ্জারাস একটা এলাকা। তো তারপরেও আমি বললাম, তখন ওরা আমি 2জন কলিগকে ফোন দিলাম, তারাও এই বিষয়টা জানতো না কখনো। ওরা শোনার পরে বলতেছে ভাই এমন কিছু তো কখনো ভাবিনি। তো আমি বললাম যে আসলে যা হয়েছে হয়েছে, ওদেরকে বলার উদ্দেশ্য তো একটাই যে ও কোনো বিপদে পড়ছে ফেললো কিনা, সেজন্য একটু আমাকে জানান যে ও কোনো বিপদে পড়ছে কিনা। ও যদি আমাকে একবার যদি আপনাদের মাধ্যমে হলেও বলে যে আমি বিপদে পড়ছি, আমাকে তুমি একটু ব্যবস্থা করো, তুই তো জানবাজি নিয়ে হলেও আমি যেটা হলো তারা বললো যে আচ্ছা আমি জানাচ্ছি কথা বলে। তো তারা ওকে ফোন দেয়, যোগাযোগ করতে পারে না। যোগাযোগ না করতে পারার পর আমার বললো যে ভাই আমরা তো যোগাযোগ করতে পারতেছি না, আপনি অন্য চেষ্টা করেন। তখন আমি 999 কল দিলাম। 999 কল দিয়ে বললাম যে স্যার আমি এরকম একটা বিপদে পড়েছি, আমি এখানে আসছি, আপনারা এই বিষয়ে, আমি সম্পর্ক ঘটনাটা বললাম যে আমি এভাবে আসছি, আপনারা এই বিষয়ে আমাকে কোনো হেল্প করতে পারবেন কিনা। একটা অ্যাডাল্ট মেয়েকে তো তার বাসায় জোর করে আটকে রাখছে, আমি খুব কনফিডেন্টলি বলতেছি যে ওকে বাসায় আটকে রাখছে। তো বললো যে আচ্ছা আমি আপনাকে ওই জেলার নাম্বার দিচ্ছি, থানার নাম্বার দিচ্ছি, আপনি ওনার সাথে ডিউটি অফিসারের সাথে কথা বলেন। তার নাম্বার দিল, আমি তাদেরকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর বললো যে আচ্ছা ঠিক আছে স্যার তো থানায় নেই, আপনার এটা রেকর্ড করা হচ্ছে, আপনাকে জানাবো, তবে উচিত হবে আপনার চলে যাওয়া, লাভ হবে না। তখন আমি হোটেল থেকে বের হয়ে গেলাম, পাশে একটা স্টেশন ছিল, স্টেশনে বসে কান্না করতেছিলাম, খুব জোরে জোরে কান্না করতেছিলাম। সন্ধ্যার সময় যেহেতু অনেক মানুষ ছিল, ওর গরমের সময় স্টেশনে মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। ওইখানে কিছু পুলিশ ছিল অনেকে, ওনারা দেখে বলতেছে তোমার কান্না করতেছো কেন, কি হয়েছে তোমার? তো আমি বলতে চাইনি, পরে ওনারা বলতেছে যে কোনো সমস্যা, কোনো চিন্তায় টিন্তাই হয়েছে, উনি এটা ভাবছে চিন্তায় টিন্তাই হয়েছে কিনা। আমি বলছি না আসলে এই ঘটনাটা এটা। তা বলতেছে যে আসলে রিলেশন তো এটা কোনো ফ্যাক্ট বিষয় না, এটা কোনো ল না। হ্যাঁ, যদি তোমাদের বিয়ে হতো, মেয়ে দরজা ভেঙে তোমাকে নিয়ে আসতাম, আমরা তোমার সাথে থাকতাম, কিন্তু কিভাবে সম্ভব একটা রিলেশনের জন্য এটা করবো আমরা? তা আমি বললাম বুঝতে পারছি, তুমি চলে যাও। তা আমি তখন বসে আরো অনেকক্ষণ থাকলাম, একটা পর্যায়ে ভাবলাম চলে যাই। তখন আমি সিএনজিতে উঠলাম, বাস স্ট্যান্ড, মানে যেখানে ছিলাম ওখান থেকে বাস স্ট্যান্ড অনেক দূরে, সিএনজিতে উঠলাম। তো হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল দিয়েছে, আরেকটা আননোন নাম্বার ফোন দিয়ে বলতেছে যে সরি, এর মাঝে আমি ওই লোকটাকে আবার ফোন দিয়েছিলাম যে ভাইয়া আমি ওর সাথে একটু কথা বলতে চাই, যে লোকটা বলেছিল যে তুমি চলে যাও না হলে বিপদে পড়বে, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। আসলে তো আমি এখানে অনেক আসছি, আপনি সবই জানেন, আমাকে একটু কথা বলার ব্যবস্থা করে দেন। তো বলেছিল যে আমি কিন্তু ইমোশনাল লোকটা, আমার সাথে এসব বলে লাভ হবে না। তো তাকে কখনো বোঝানো যায় নাই। তো আননোন নাম্বার থেকে যখন কল দিয়েছে, সে আমাকে বলতেছে আমি থানা থেকে বলছি, আপনি কি আসছেন? তো বললাম যে হ্যাঁ। বলছে আপনি থানায় আসেন, আপনি কি এখন এই শহরে আসেন? তো
তো বললাম যে হ্যাঁ আমি এখনই শহরে আছি। আমি বলিনি যে আমি সিএনজিতে উঠে গেছি। বলে আচ্ছা ঠিক আছে কোথায় আছেন বলেন, আমি আপনাকে নিয়ে আসবো অথবা আপনি আসেন। তো তখন ওনার কথা আমার মনে হচ্ছিল যে উনি পুলিশ নাও হতে পারে। তো তখন আমি বললাম ঠিক আছে আপনার আসতে হবে না, আমি আসতেছি। তো এটার পরও আমি সিএনজি ওয়ালাকে বলিনি যে আপনি গাড়িটা স্টপ করেন আমি নামবো। আমি যাচ্ছিলাম আমার মানে বাসার দিকে ফেরার জন্যই চলে ফরিদপুর আসতেছি। ফেরার জন্য ব্যাক হ্যাঁ ব্যাক করতেছিলাম। তো তখন কেন জানি মনে হলো নাম্বারটা আমার ফোনে সেভ করি। তো নাম্বারটা সেভ করার সাথে সাথে তখন হোয়াটসঅ্যাপে চেক করলাম, ওনার অ্যাকাউন্ট ছিল, ওনার ইউনিফর্ম পরা ছিল, উনি আসলে পুলিশ ছিল। ওকে। পরে আমার একটু মনে হলো যে না পুলিশ তো মানুষের জন্যই, তো সেক্ষেত্রে উনি অ্যাটলিস্ট আমাকে বিপদে ফেলবে না। তো তখন আমি দেখি যাই। চলে গেলি? হ্যাঁ তখন আমি গেলাম, আবার ব্যাক করলাম সিএনজি থেকে নেমে থানায় গেলাম। থানায় যাওয়ার পর বললো যে আপনি আসেন, তো বললাম যে হ্যাঁ। বললো আসেন আমার রুমে আসেন। রুমে গেলাম। তো রুমে যাওয়ার পর বলতেছে যে আসলে আমি থানায় ছিলাম না, উনি ওই থানার এসআই। তো আমার এখানে একটা কাকতালীয় একটা ঘটনা ঘটছে। একটা হলো যে 999 থেকে যে ছেলেটা ফোন দিয়েছে তার নাম রাসেল। আবার আমার থানায় একটা ফাইল হয়েছে যার নামে অভিযোগ, যার নামে যে ছেলেটা সেই ছেলের নাম রাসেল। তো আমার কেন সেটা এসপি স্যার কিছু অভিযোগ করে গেছে কিছু লোক এসে। তো আমার কেন জানি মনে হচ্ছিল দুইটা রাসেল একজনই হবে, না হলে আমি এত কিউরিওসিটি নিয়ে এত সাথে সাথে সারাদিন জানি ডিউটি করেছে ফোন দিতাম না আপনাকে। এই জন্য আপনাকে ফোন দিয়েছি। উনি ইয়াং ছিল, উনি আমার বিষয়টা আসলে বুঝতে পারছিল। তো সেই হিসাবে বললো যে আমি বললাম যে কিভাবে জানতে পারছেন? তো বললো যে হ্যাঁ আপনি তাহলে 999 ফোন দিয়েছিলেন? যে হ্যাঁ আমি দিয়েছিলাম। ঠিক আছে, আর অভিযোগ যে করছে সেও কি আপনি রাসেল, আপনার কাছে কি ফরিদপুর? বললাম যে হ্যাঁ। বলে তাহলে আপনার নামে বাই দিস টাইম কমপ্লেনও করেছে তোমার কমপ্লেন নামে। করেছে আমার নামে। তো আমি বললাম যে কমপ্লেনটা, তখন উনি আমাকে একটা লেখা দেখালো। আমি বললাম যে বলছে লেখাটা চিনেন? তো আমি বললাম যে হ্যাঁ। হ্যাঁ একটা লেখা চিনিস তুই? হ্যাঁ। আমি বললাম যে লেখাটা আমি চিনি। বলতেছে আপনি যার জন্য এখানে আসছেন এটা তার হাতের লেখা। আমি বললাম যে হ্যাঁ এটা তার হাতের লেখা। বলছে তার নাম কি এটা? আমি বললাম যে হ্যাঁ তার নাম এটা। কি লেখা ছিল কমপ্লেনে? ওইখানে আমার ফুল ডিটেইলস লেখা ছিল, এমনকি আমাকে আমি নাকি মানে বিরক্ত করি তাকে, আমি তাকে ডিস্টার্ব করছি, মানে সব রকম ভাবে আমি তাকে ডিউটি করা অবস্থায় প্রেজেন্ট করছি, তার পিছনে বিরক্ত, সম্পূর্ণভাবে বিরক্ত করেছি এক কথায়। তার আমার জন্য তার ডিউটি করতে প্রবলেম হয়েছে, সে আমার জন্য কাজ করতে পারে না, সে আমার এমএ জন্য সেমে যাকে তুই এত ভালোবাসিস, যে সাথে আসলো তোকে, এখনো তার হাতের লেখা সে লিখেছে এগুলো? সে নিজে লিখেছে। তো আমি বললাম যে বলতেছে যে আপনি যদি বিশ্বাস না করেন আমি মেয়ের সাথে কথা বলে দিতে পারি। পুলিশ বলেছিল যে এমন তো হতে পারে যে আপনি লেখাটা বিশ্বাস করতেছেন না। তা আমি বললাম বিশ্বাস অবিশ্বাস বড় কথা না, আমার মধ্যে এমনি বিশ্বাসটা বেশি। আমি অবিশ্বাসের জন্য ওর সাথে কথা বলতে চাই না, কিন্তু ওর সাথে আমার শেষ একটা কথা ছিল, কিছু কথা আছে, এই জন্য আমি ওর সাথে একটু কথা বলতে চাই। তো বলো আচ্ছা ঠিক আছে ফোন দেন। তো ওই পুলিশ ভাই নিজেই ওকে ফোন দেয়। তখন আমি ওকে বলেছিলাম যে তুমি এটা কেন করলা? আমি তো তোমার কখনো খারাপ চাইনি, তুমি আমার কেন খারাপ চাইলা? আমি তো চেয়েছিলাম তুমি ভালো থাকো। ভালো থাকতে হলে যে তোমাকে আমার বিয়ে করে একসাথে সংসার করতে হবে এমনটা তো না। কখনো তো ফোর্স করিসনি? আমি তো কখনো তোমাকে ফোর্স করিনি, তুমি আমার সাথে কেন এমনটা করলা? তুমি আমাকে একবার বলতে পারতা যে আমি পারবো না, স্ট্রেট বলে দিতে আমি পারবো না, তোমার যা মন চায় তুমি করো, আমি পারবো না। আমি তো তোমাকে কোনো বিরক্তি 8 মাসে করিনি, কখনো করতামও না। তো শুধু শুধু আমাকে এনে এটা না করলেও পারতা, এই অভিনয়টা না করলেও পারতা। আমার সিচুয়েশনটা তুমি কখনো এভাবে বুঝবে, এখন বুঝতে পারতেছো কিনা আমি জানি না, বা তুমি কোন সিচুয়েশনে তাও জানি না, কিন্তু এটা আমি আশা করিনি বা আমি মানে বিশ্বাস করতে পারতেছি না এখনো। তুই ডিজার্ভ করিস না, কারণ হ্যাঁ। ওকে তো প্রেশারাইজ করিসনি কখনো। না কখনো প্রেশারাইজ করিনি। তো তখন ও বলতেছে যে আমার ফ্যামিলি মানতেছে না। ওর লাস্ট কথা ছিল এটা। মানতেছে না তো একটা সিঙ্গেল লাইনে যথেষ্ট ছিল যে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। তো বলে এই নাটকে তো দরকার ছিল। আমি শুধু ওই কথাটা বলার পর ওকে আর কিছু বলিনি, যে ঠিক আছে ভালো থাকো, শেষ। এটাই ওর সাথে আমার লাস্ট কথা, আর কথা হয়নি। ওই কথা শুনে বলি ঠিক আছে ভালো থাকো। হ্যাঁ ভালো থাকো, আমি তোমার প্রতি কোনো অভিযোগ নাই। আমার মতো একটা মানুষ এত সুন্দর একটা ভালোবাসা পাবে এটা আমি কখনো ডিজার্ভ করি না। মানে এত সুন্দর ভালোবাসা হতে পারে এই 2023-তে, এটা আমি চিন্তা করতে পারি না। তো সেই হিসাবে আমি ওইভাবেই মেনে নিয়েছিলাম যে এটাই হয়তো আমার জন্য 8টা মাসের সম্পর্কটা অনেক কিছু, এটা নিয়ে সারা জীবন থাকা যাবে। এত কম বয়সে তো আন্ডারস্ট্যান্ডিং কেমনে তুই? দেখে চলে আসলে ওখান থেকে? আমি চলে আসছিলাম ওখান থেকে, চলে আসার পরে আমি বিশ্বাস করেন মায়া, আমি কখনো আমার লাইফে কখনো স্মোকিং করিনি, মানে ফুল লাইফ আজ পর্যন্ত। কিন্তু ওইটা চলে যাওয়ার পরে না আমি মানে বিশ্বাস হয়েছে যারা স্মোকিং করতো ওরা নাকি টেনশনে পড়লে মন খারাপ থাকলে স্মোকিং করে, আমিও করেছিলাম। হঠাৎ আমার একদিন মনে হলো যে আমি তো ভুল করতেছি স্মোকিং করে। মানুষ তো আল্লাহ চাইলে তো মানুষের ভাগ্য চেঞ্জ করে দিতে পারে। আমি স্মোকিং করে তো আরো দূরে চলে যাচ্ছি। আমি তখন স্মোকিংটা ছেড়ে দেই, আমি তখন ইসলামের পথে চলে যাই যে না এটা আমার জন্য ঠিক হচ্ছে না, আমি পাপ করতেছি।
তারপর আমি ওকে অনেকবার কথা বলেছি, অনেকবার ফরিদপুরে এসে ওকে কল দিচ্ছি, কিন্তু আমার কখনো কল রিসিভ করেনি। নাম্বার বন্ধ ছিল, ব্ল্যাক লিস্টে রেখে দেয়, আমার ফোন নাম্বার, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ সবকিছু ব্লক করে দেয়। আমি ওর সাথে আর যোগাযোগ করতে পারিনি। তারপর তো আসলে মেডিকেল লাইফে এখন মাইগ্রেশনের কোনো সুযোগ নেই, সিস্টেম নেই যে ইচ্ছা করলো আমার একটা প্রবলেমের জন্য আমি এখান থেকে মাইগ্রেশন করে চলে যাবো। সেটা বলতে আমার কষ্ট হচ্ছে আসলে, বুঝছেন। তো দীর্ঘদিন যাবো তো ডিউটিতে জয়েন করতেছে না, জয়েন না করার কারণে ওর মেডিকেল থেকে ওখানে প্রেশার দেয় যে আপনি কেন জয়েন করতেছেন না। তখন আমি জানতে পারছি, সরাসরি ওর মুখ থেকে তো জানতে পারিনি, যাকে কমপ্লেন দিয়েছে তাদের কাছ থেকে জানতে পারছি। ও বলছে যে আমাকে একটা ছেলে ডিস্টার্ব করে, আমি এই জন্য ফরিদপুর থেকে মাইগ্রেশন চাই, না হলে আমার এমবিবিএস ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। তো এটা যখন আমি জানলাম তখন আমি ওকে বলেছিলাম তুমি আমাকে একবার আমাকে মেসেজটা দাও যে তুমি আমার জন্য ফরিদপুর আসতে পারতেছো না, আমি আমার লাইফের কোনোদিন ফরিদপুর আসবো না। মেসেজ দিয়েছিলাম কারণ আমার নাম্বার তো ব্ল্যাক লিস্টে, হয়তো মেসেজ সেন্ড হয়েছে আমার ফোন থেকে, তাহলে ওর ফোনে অবশ্যই গেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, ওর আম্মুর নাম্বারে মেসেজ করেছি, যে আমার নাম্বারটা না পারলে ওর আব্বুর নাম্বারে মেসেজ করেছি, কোনো না কোনোটা তো দেখতে পারবেই। মাঝখানে ভেবেছিলাম ওর আপুর বাসায় আসতে মনে হয়। আমি ফেসবুকে সমস্ত ওই এলাকার ডিস্ট্রিক্টের নাম সার্চ দিয়ে সবগুলো পেজে লাইক দিয়েছে, ফলো দিয়েছে, যে ওই এলাকার কোনো লোক পাইলে আমি তাদের কাছে শুনতে চাই যে ওকে কোথাও জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে কিনা। অনেক মানুষের মানে মিনিমাম 200 মানুষের সাথে আমি কথা বলছি ওই এলাকার, কিন্তু ওই এলাকার কোনো লোককে আমি পাইনি। একজন লোককে পেয়েছিলাম, সে বলেছিল যে ভাই ওই বাড়িতে কেউ নাই এখন। তখন আমি ভেবেছিলাম যে হয়তো ওর আপুর বাসায় চলে আসছে। তখন আমি ওর আপুর বাসার এখান থেকে খোঁজ নিতে চেষ্টা করেছি, কোনোভাবে খোঁজ নিতে পারিনি যে আসলে কোথায় আছে। তখন মেডিকেল থেকে একদিন আমাকে বলতেছে যে, ও বলছে যে হ্যাঁ এই ছেলেটা এই কোম্পানিতে চাকরি করে, আমাকে ডিস্টার্ব করে, আমি ওর জন্য আসতে পারতেছি না, আমাকে মেরে ফেলার হুমকি দিছে। আমি নাকি ওকে মেরে ফেলার হুমকি দিছি, যে আমি মানে সম্পূর্ণভাবে আমি যতটুকু ব্লেম দিলে একটা মানুষ সুস্থভাবে একটা সমাধান পেতে পারে, ও সেটা আমার জন্য করছে। আমি ওকে পাওয়ার জন্য, ওকে ওর মানে ভালো রাখার জন্য ওর ফ্রেন্ডদেরকে জানাইছি, থানায় জানানোর চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি যে আসলে বিপদ আছে কিনা। আর সে আমাকে বিপদে ফেলতে দিতে ওর ভাবে নাই। আমার এখানে একটা মানে নিজের একটা প্রফেশনে আছি, এখানে আমার অনেক চেনা জানা লোক, আমি শহরে বড় হয়েছি, এখানে অনেক চেনা জানা মানুষ আছে, সমস্ত মানুষ আমাকে চিনে। ও আমাকে ইনসাল্ট করতে, এত মানুষের কাছে ছোট করতে একটা বার মনে বিবেকে বাঁধলো না। তো তাদেরকে বলেছে যে, তখন সেই মেডিকেল ডিরেক্টর আমার ম্যানেজারকে বলেছে, ওই মানে কলেজের অন্য একজনকে বলেছে যে এই ছেলেটার খোঁজ নাও, খোঁজ নিয়ে আমাকে জানাও। তো খোঁজ নেওয়ার পরে সেই ছেলেটা আমার বসকে বলেছে যে আপনি এই ছেলেটাকে ট্রান্সফার করে দেন অথবা এই চাকরি থেকে বের করে দেন। তো তখন আমার বস আমাকে বলতেছে যে আপনার নামে তো কমপ্লেন আছে, এখন আমি কি করবো? তাই আমি বললাম যে আপনি কি বলছেন? তা বলছে যে আমি বলছি যে ছেলের তো দোষ নেই, কারণ আমার বস সব জানে যে আমি ওর জন্য কি করেছি। আমি কি করেছি সেটা বলতে চাই না, কারণ ওকে ছোট করা হবে, আমি ওর জন্য এটা করেছি, ওকে আমার জন্য কিছু করে নাই, আসলে আমার জন্য অনেক কিছু করেছে, এই জন্য আমি বলতে চাই না যে আমি ওর জন্য কি করেছি। তো আমার বস জানে যে আমি কি করেছি। তোমার বস বলছে আমি এতটুকু বলছি, কিন্তু হয়তো কাজ হবে না। তা আমি বললাম তাহলে দায়িত্বটা আমারই নিতে হবে, ভালোবাসি বলে আমার নিজের ব্যক্তিত্বটা আমি নষ্ট করতে পারবো না। আমি যদি আজ এখান থেকে চলে যাই তাহলে মানুষ ভাববে যে আমি খারাপ ছিলাম। আজকে আমি যখন চলে যাব তখন আমার কলিগদের কাছে জিজ্ঞাসা করবে আপনার কলিগ রাসেল চলে গেল কেন, বলবে যে এরকম একটা সম্পর্ক ছিল তাই ঝামেলায় চলে গেছে। তখন ফার্স্ট টাইম মানুষ ভাববে যে হয়তো কোনো ঝামেলা করছে, আমি একটা মেয়েকে ডিস্টার্ব করছি তাই আমাকে বের করে দিচ্ছে এখান থেকে ইনসাল্ট করে। তো আমার পার্সোনালিটি কোথায় গেল? আমার আজ না কাল এদের সাথে দেখা হবে, কথা হবে, ফেসবুকে অ্যাড আছে, হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড আছে, আমার তো সমস্যা হবে। তখন আমি নিজ থেকে চিন্তা করলাম যে আমার কিছু করতে হবে। তখন আমার যতটুকু ক্ষমতা ছিল আমি সেটা দিয়ে বললাম যে আমি যদি আমার এখানে কোনো প্রবলেম থাকে যে আমি ওকে আসলে ডিস্টার্ব করছি, যদি প্রুফ থাকে আমি এখান থেকে চলে যাবো, সমস্যা নেই। এবং শুধু চলে যাবো না, যেটা শাস্তি দেবে সেটাই মেনে নিব, কিন্তু যদি না থাকে মেডিকেল থেকে আমাকে এখান থেকে বের করার মানে কেউ করতে পারবে না, এবং যে করবে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিব। তো সেটা আমি বসে বললাম যে আমি ওনার সাথে কথা বলতে চাই, যে আপনাকে বলছি আমি তার সাথে কথা বলতে চাই। তো আমি তার সাথে কথা বললাম যে ভাই এটা কেন করতেছেন আমার সাথে আপনারা? বলছে আপনার কাছে কি প্রুফ আছে? আমি তো প্রুফ দেখাবো না, আপনাকে আমি কেন প্রুফ দেখাবো? আমার কাছে তো মানুষের তো পার্সোনাল বলতে অনেক কিছু থাকে, আর সে আমার সাথে যেটা করেছে আমি তো সেম কাজটা করতে পারবো না। আমি তো তাকে ভালোবাসি, আমি তাকে বলবো সে আপনি তাকে যে একটা খারাপ কথা বলবেন যে তুমি তো খারাপ, আমি তো এটা চাই না। আমিই খারাপ, কিন্তু ভালো তো আমাদের একটা সম্পর্ক তো ছিল, ধরেন আমিই খারাপ কিন্তু সম্পর্কটা তো আমাদের সাথে ছিল, তো আমি তো তাকে খারাপ হতে দিতে চাই না সবার সামনে। তো এটা আপনারা করতে পারেন না,
এখন আমি আমার এখানে থাকার জন্য, এমনকি আমি আমার কিছু কিছু ব্যাপার লোক ছিল পলিটিক্যাল, তাদের দিয়ে আমি কথা বলার মাধ্যমে আমি এখানে, পরে ওরা আমাকে আর বলছে ঠিক আছে আপনি তাহলে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন না, আমি দেখতেছি, আপনার ট্রান্সফার করতে হবে না, চাকরি যাবে না। আমি ঠিক আছে, এইটাই, এইভাবে আমি ওখান থেকে চলে আসি। চলে আসার পরে আমার মানে আমি ভাবছিলাম যে হয়তো এরকমই সময় কাটতেছে ওর, হ্যাঁ, যে হয়তো ভাবতেছে যে আমি মানে ও বিপদে আছে। আমি এখন ওকে বিশ্বাস করি যে ও বিপদে আছে দেখে আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না। কি অবস্থা এখন? এখন অবস্থা আমার বসের সাথে কয়েকবার মানে টেক্সট হয়েছে তাদের ব্যাপারে। আমি একবার বসের সাথে কথা বলবার বলেছিলাম যে আমি একটু কথা বলতে চাই। তো কথা বলতে চাওয়ার পরে আমি ফোনটা নেওয়ার সাথে সাথে ফোনটা কেটে দেয়। তো আমি তখন ওর একটা ভাইয়া, দোলা ভাই, ফেসবুকে অ্যাড করি, ওনার আইডিটা আমার কাছে ছিল। ওনাকে মেসেজ দিয়ে, ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। উনি নাকি ইঞ্জিনিয়ার। একটা এডুকেটেড পার্সনের কথাবার্তা এত জঘন্য হতে পারে? হ্যাঁ, উনি আমাকে বলে, আমি আসলে এভাবে বলতে চাইনি, তারপর বলতেছি, উনি আমাকে বলে আমি নাকি ছোট লোক, আমি নাকি খারাপ লোক, হ্যাঁ, আমার কি যোগ্যতা আছে, হ্যাঁ, আমি ওকে ওনার বোনকে ক্ষতি করেছি, ওনার বোনকে ডিস্টার্ব করেছি, হ্যাঁ, আমি ইউজ করেছি ওনার বোনকে। আসলে ইউজ বলতে কোনটা বোঝায় উনি হয়তো সেটাই জানে না। আমি বলতে চাই না যে ওর জন্য আমি অনেক বিপদে আছি, সেটা বলতে চাই না, কিন্তু তারপরেও বলি, আমি যখন স্মোকিং করি, আমি সকাল দুপুর বিকাল রেগুলার ঘুমের ওষুধ খেতাম, এবং আমার জন্য আমার বস আমার একটা কলিগকে সারাদিন আমার সাথে দিয়ে দিত যে ওর জন্য কোনো ভুল কিছু না করে, ওর সাথে সাথে তুমি থাকো, তোমার ডিউটি করতে হবে না। আমার বস আমাকে প্রচন্ড ভালোবাসে, প্লাস আমার কলিগগুলো। আমার এই খারাপ সময় আমাকে পাশে সবসময় সব থেকে বেশি থাকছে আমার ফ্যামিলির বাইরে কিছু ছোট ভাই আছে যাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারছি, যাদের সাথে আমি চলাফেরা করেছি। আমার হল লাইফের, হোস্টেল লাইফের যে কিছু ছোট ভাই ছিল, মুসা নামে একটা ছেলে ছিল, আদার্স আরো কিছু ছোট ভাই ছিল, রাসেল, মুসা, এদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এবং আমার কিছু কলিগ আছে যাদের কথা আসলে না বললেই না, মানুষ সবকিছু না কম্পেয়ার করে যে ও কাজ করতেছে না আমি কেন করবো, এটা তো কোনো ইস্যু না, ওকে বাদ দিয়ে দেন। কিন্তু আমার যারা কলিগ, আমার হেলাল ভাই, রুহুল ভাই, আরাফাত, হ্যাঁ, মহাদেব দাদা, আমার সিনিয়র বস, এরা আমাকে যেভাবে সাপোর্ট করছে, এটা আমি আসলে এদের কৃতজ্ঞতা করে স্বীকার করতে মানে মুখে বলতে পারবো না, এরা আমার জন্য যেটা করেছে। তো এইসবের পরও আমি মানে আমার কথাগুলো এরা সবসময় বলতে উঠাইতো যে তুমি একটু বলো ওর কি অবস্থা। এরা শুধু এটাই ভাবতো যে আমি হয়তো ওর কথাগুলো বলতে পারলে আমার একটু হালকা লাগবে। এরা সময় বের করে আমার কথা শুনতো। আমি রাস্তা দিয়ে পাগলের মতো বেড়াইতাম, মানুষ আমাকে পাগলও বলেছে, ভাইয়া আমি নাকি পাগল। আমার আম্মু আমার বাসায় এসে থাকে কান্না করছে, আম্মু আমারে বলছে তুমি নাকি আমি পাগল হয়ে গেছি। আমার আব্বু আমাকে এসে আমাকে বিয়ের কথা বলে গেছে, যে একটা মেয়ে দেখছে বিয়ে করবা, তাই বললাম যে ফার্দার কোনদিন যদি বিয়ের কথা বলেন তাহলে আমি সুইসাইড করবো, হ্যাঁ, লাইফে আমি আর কখনো বিয়ে করবো না। তোর বাপ মায়ের কি দোষ বল, একমাত্র তো ছেলে তুই। হ্যাঁ, আসলে আমার বাবা মা আসলে আমার উপর নির্ভরশীল না। আমি যে জবটা করি আমার মনে পড়ে না আমার বাবা মাকে আমি একটা টাকা দিয়েছি। টাকা পয়সার ব্যাপার না, ওদের শখ আহ্লাদ স্বপ্ন সব কিন্তু তো তোকে আমার ঘিরে না? বাবা জানতো যে আমার শপিং করতে অনেক ভালো লাগে। আমি যখন এই খারাপ সিচুয়েশনে পড়ি তখন আমাকে টাকা দিয়ে গেছে, তুমি শপিং করে নিও। মানে তাদের স্বপ্ন সাদ সব তো তোরে ঘিরে না, আর তো কোনো ভাই বোন নাই তোর, এবং একাই তুই। এইভাবে চলার পিছনে আমার আরেকটা বাইক ছিল, এইভাবে চলার পিছনে আমি আমার কোম্পানি এখানে কিছু টাকা ডিউ হয়ে যায়, আমার সে বাইকটা আমি সেল করে দেই। আমার তো এখন বাইক নাই আপাতত, আর কি বাইকটা সেল করে দিতে হয় এই টাকাগুলো ডিউ ক্লিয়ার করার জন্য। কারণ খুব চারপাশ থেকে খুব খারাপ লাগছে, ভাবছিলাম সব ক্লিয়ার করে চলে যাবো এখান থেকে, কিন্তু আমার কলিগগুলো আমাকে যেতে দেয় নাই। মানে আসলে মানুষ, আমার কোনো ভাই নাই তো, এদেরকে ভাই হিসেবে সবসময় বলি, এরা আসলে ভাই আমার। আমি কখনো ফরিদপুরেই 13-14 বছর আছি, কখনো খারাপ সময় পাইনি। যখন কোনো না কোনো বিপদে পড়েছি এদের পাইছি, সাথে পাশে পাইছি সবসময়। তো আমার বসকেও কখনো মাঝে মধ্যে মেসেজ দিত যে কি অবস্থা। তো আমার বস বলতো যে ও এতগুলো মেসেজ দিল, একবার তো দিতে পারতো যে রাসেলের কি অবস্থা, ওকে একটু ওর সাথে একটু কথা বলতে চাই, ওকে একটু ভালো থাকতে বলেন, আমি ব্যাক করব, আমি ব্যাক করলে আমি সব ঠিক হয়ে যাবে। তো এগুলো বলার পরও আমাকে বস যখন বলতো যে ও তো এই মেসেজগুলো দেয় নাই, তাহলে বস আপনি এই কথাগুলো বলবেন না, কেন বলবেন না? এমন তো হতে পারে যে ওই কাজগুলো করতেছে ওর ফ্যামিলির কাছে বিশ্বস্ত হওয়ার জন্য, যে একবার ফরিদপুর হয়তো চলে আসবে, আসলে আমার সাথে কন্টিনিউ করবে। কারণ আমি ওর মধ্যে যেটা পেয়েছি সেটা কখনো খারাপ মানুষ হতে পারে না, কখনো ও কখনো খারাপ মানুষ না। ও যেটা করেছে এটা তারপর আমি খারাপ বলবো না।
মানে আপনি বুঝতে পারতেছেন যে আমার নামে ফাইল করছে থানায়, মেডিকেলে আমার নামে কমপ্লেন দিচ্ছে, চাইলে আমার জায়গায় অন্য কেউ থাকলে ট্রান্সফার হয়ে যেত, আর অনেক অনেক ধরনের ক্ষতি হতে পারতো। জাস্ট আমার জন্য আমি হয়তো এই জন্য হয়তো নিজে একটু অ্যাডভান্টেজ পাইছি, তারপর আমি ওকে খারাপ ভাবতে পারতেছি না। এটার কারণ এটা না যে আমি অনেক মহান, এটার কারণ ও নিজেই। ও আমাকে এতটা ভালোবাসছে যে মানুষ মানে কতটা ভালোবাসলে তার কাছে নেগেটিভ ধারণা সম্পূর্ণ উঠে যায়। আমি ওকে ছাড়া থাকতে পারতেছি না, আমি টাইম মতো কোনো কিছু এখনো করতে পারতেছি না। আমি এখনো কখনো মজাতে হলে ওর কথা আগে বলে যে আল্লাহ আমি যেন ওকে পাই, আমার সারা জীবন কিছু দরকার নেই। মানে তা সে চাইলে তো সবই পারে, তাকে তো আর কোনো জবাব দিয়ে দিতে হবে না। সে আমাকে তার ভাইয়ের মাধ্যমে তাকে আমাকে থ্রেট করাইছে আমার নামে আবার কেস করবে। ওর কোনো খবর আছে তোর কাছে? না, আমার সাথে আমার এই গত মাসের 11 তারিখে এই ঘটনাগুলো প্রথম ঘটে। লাস্ট ওর সাথে আমার 11 তারিখে কথা হয়। কথা হয়নি, বাট কোনো আপডেট আছে কি, কিছু জানিস তার সম্বন্ধে? তার সম্পর্কে যতটুকু জানি সে এখনো মেডিকেল জয়েন করে নাই, মাইগ্রেশনের জন্য ট্রাই করছে, হয় নাই। যেহেতু হয় নাই তাহলে হয়তো আজকাল একদিন আসবে। তবে আমি কখনো তার সামনে একজন বিরক্তিকর মানুষ হিসেবে যাব না যদি সে আমাকে কখনো না খুঁজে। কারণ যদি ও ভালো থাকে আমাকে ছাড়া তাহলে ভালো থাক, কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ও সারা যে ওর জায়গাটা অন্য কেউ নিবে। আমি এখনো ফরিদপুরে আছিস? আমি এখনো ফরিদপুরে আছি। জব ওখানে। কেমন আছিস? কেমন থাকার কথা আসলে এই অনুষ্ঠান সে শুনবে এবং এই অনুষ্ঠান দেখবে, দ্যাটস ফর শিওর, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আসলে আমি চাই যেহেতু তোর সাথে কোনো কমিউনিকেশন হয় না, আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে রাসেল, যেহেতু তোর সাথে কোনো কমিউনিকেশন হয় না, দেখা হয় না, কথা হয় না, বিভিন্ন মানুষজনকে খুঁজতেছিস অহর্নিশ, যাতে কোনো না কোনো মাধ্যম দিয়ে ওর সাথে একটু কথা বলতে পারিস। বাট এটা কনফার্ম, এই প্রোগ্রামের স্পেশালিটি এখানেই যে কিছু মানুষ, কমন ফ্রেন্ড, কমন পিপল, যারা এই স্ট্রিমিংটা শেয়ার করতেছে। তুই যখন এখানে ঢুকিস প্রায় 3000 লোক একসাথে দেখতেছিল। এটা ঘুরতে ঘুরতে দেখবি যে লক্ষাধিক হয়ে গেছে আগামী এক সপ্তাহের মধ্যে। সো এটাই স্পেশালিটি যে কোনো না কোনো ভাবে ওই মেয়েটির চোখের সামনে তোর এই মুখ, তোর এই কথা, তোর এই আহ্বান পৌঁছে যাবে। ওই মেয়েটাকে একদম ফোনে যেভাবে কথা বলতি সেভাবে তুই তার সাথে কথা বল। এই বাকি সময়টা আমি তোর জন্য দিয়ে দিলাম। কথা বল, যদি সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোদের কপালে যদি এই জুটিটা লিখে রাখে, তাহলে হয়তো এই ওসিলাতে নতুন করে ঘুরে আসতে পারে এই সম্পর্ক, যেমনটা তুই বলছিলি। বাই দিস টাইম আমি একটু বলে রাখি যে আমরা একতরফাভাবে তার কথা শুনতেছি। যাকে নিয়ে কথা হচ্ছে সে যদি চায় সে আমাদের প্রোগ্রামে অবশ্যই আসতে পারে, কারণ আমাদের পক্ষে পসিবল হয় না সবসময় যে কেউ সঠিক বা বেঠিক বলছে সেই তথ্যগুলো দেওয়ার। যদিও বহুদিন পর এই প্রোগ্রামে খুব ম্যাচিউরড একটা ছেলের উপস্থাপন দেখলাম এবং শুনলাম, যে একটা বারের জন্য, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য তার ভালোবাসার মানুষকে বিতর্কিত করতে চায়নি। যে কারণে যে কথাগুলো তার বলার কথা, যেভাবে তার প্রশ্নে তার অ্যাপ্রোচটা করার কথা সে করেনি। প্রত্যেকটা শব্দ, বর্ণ এবং কথাতে সতর্ক থেকে যে যাতে ভাবে তার ভালোবাসার মানুষটা ছোট না হয়ে যায়। সো দিস ইজ অল অ্যাবাউট। আমরা এখন বাকি সময়টা তোর জন্য ডেডিকেট করে দিলাম। আর আমরা একবার তোর নাম্বার থেকেই বা অন্য কোনো নাম্বার থেকে ট্রাই করে দেখব, যদি এই মুহূর্তে সে ফোনে কানেক্টেড থাকে। এরকম বহু ঘটনা আমরা উদাহরণ দেখেছি এই প্রোগ্রামে, যে তাকে আমরা ফোনে পাই কিনা। ঠিক আছে, তার আগে আমরা তোকে সময় দিয়ে দিলাম, তুই স্ট্রেট ওয়েতে তার সাথে কথা বল এবং তাকে মাথায় রেখে কথা বল। আমি, দর্শক, শ্রোতা, অঙ্গন সবাইকে ভুলে যা, জাস্ট তুই আর সে। এবং যে 7-8 মাসের সম্পর্কের কথা বলছিস, চোখ বন্ধ করে ফেল, জাস্ট ট্রাভেল করো এই সময়টাতে। লাস্ট 7 and 8 months প্রথম ওই মেয়েটিকে দেখা, যে প্রতিষ্ঠানে তুই জবের প্রয়োজনে তোকে যেতে হতো, একদম চোখ বন্ধ করে তুই ওটা ফিল করতে থাক। জাস্ট চোখটা বন্ধ রাখ। যে করিডোরে তুই যেতি, যেখানে তুই তাকে দেখতি, প্রথমবার যাকে দেখে ভালোবাসার এইরকম উথাল পাথাল অনুভূতি তোর মধ্যে তৈরি হয়েছিল, যে মেয়েটির ব্যাপারে এত অসম্ভব রকমের কেয়ারিং তুই ছিলি, ওখান থেকে উত্তরবঙ্গের সে প্রত্যন্ত জায়গা যাওয়া পর্যন্ত একটা বার এরকম সিচুয়েশন হয়নি যে সময়টাতে সে মেয়েটিকে ছাড়া তুই একা ছেড়েছিস, সাথে নিয়েছিস বা তাকে নিয়ে এসেছিস। তো এই কথাটা আমার কানে এখনো বাজতেছে যে উত্তরবঙ্গের তীব্র শীতের মধ্যে
আমি অবশ্যই শীতে এতটুকু 1 সেকেন্ডের জন্য কাঁপিনি, কিন্তু ওকে যখন রেখে এসে আমি ব্যাক করতেছিলাম তখন এত বেশি খালি, এত বেশি নিঃসঙ্গ আমাকে নিজেকে মনে হচ্ছিল। আমি তখনই ভয় পেয়ে গেছিলাম যে মানুষটাকে জন্মে মনে হয় আমি আর কখনো হারাতে চাই না, এবং এই মানুষটাকে যদি হারিয়ে ফেলি আমার বাঁচাটার মনে হয় সত্যিকার অর্থে অসম্পূর্ণ হয়ে যাবে। তার চাইতে অসম্ভব ট্র্যাজিক পার্ট হচ্ছে যে মেয়েটিকে তুই এত ভালোবেসেছিলি, যে মেয়েটিকে তুই এত বিশ্বাস করেছিস, এবং মেয়েটি ব্যাপার আরেকটা চমৎকার মাঝে মাঝে তুই এত ফিলোসফিক্যাল ডেলিভারি দিয়েছিস যে আমি খুবই ইমপ্রেসড এবং জাস্ট ব্লোন অ্যাওয়ে। মাঝে একটা কথা বলছিলি তুই এরকম, যেটা আমার বড়প্পন না, এটা আমার মহানুভবতা না যে আমি মেয়েটিকে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কিছু কাজ করিনি, বরং আমি বলবো যেটা মেয়েটিরই সার্থকতা যে সে আমাকে এত যত্ন করে 7-8 মাস ভালোবেসেছে যে আমি চাইলেও তাকে খারাপ ভাবে ভাবতে পারি না। কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে এই মেয়েটিকে খারাপ ভাবা যায় এরকম কোনো পার্সপেক্ট, এরকম কোনো অ্যাসপেক্ট আমি কখনোই দেখিনি মেয়েটির এই 7-8 মাসের জীবনে। এটা অদ্ভুত রকমের ম্যাচুরিটি, অসম্ভব রকমের ডেপথ ক্যালকুলেশন এবং অসম্ভব রকমের গভীর ভাবনার একটা ফসল। এটা যদি খুব ট্যালেন্টেড তার জন্য বলছিস আমি এটা বিশ্বাস করি না, বরং এই কারণে বলছি যে খুবই যত্ন করে যদি কেউ কাউকে ভালো না বাসতে পারে এই ধরনের কথা তার মুখে আসার কথা না। সো সেই মেয়েটিকে নিয়ে যখন ফাইনালি তার মায়ের আহ্বানে, তাদেরই সিদ্ধান্তের কারণে যখন ফাইনালি পৌঁছালি এবং তার জন্য সাজু গুজু সব কিছু রেডি করতেছিস, তারা আসবে সেজন্য প্রিপারেশন নিচ্ছিস, এমন অবস্থাতে দেখলি যে মেয়েটি তোর বিরুদ্ধে ফাইল করেছে থানাতে, এবং সে এমন আপত্তিকর কিছু কথা লিখেছে যেটা তোর সারা জীবনের জন্য কষ্টের অনেক বড় কারণ, যে আমাকে ইভটিজিং করে, আমাকে উত্ত্যক্ত করে, এর জন্য আমার ফরিদপুরে থাকাটাই অসহনীয় উঠেছে। শুধু থানাতে কমপ্লেন করে ক্ষান্ত হয়নি, তুই যে জায়গাতে বড় হয়েছিস, তোর নারীপোতা যেখানে, তোর একমাত্র সন্তান তুই পরিবারের, তোর বাবাও যেহেতু কম বেশি পরিচিত ওই এলাকাতে, সেই জায়গাতে তোকে এমন কথাও শুনতে হয়েছে যে এই ছেলেটির কারণে একটা ডক্টর, একটা মেয়ে সে এখানে কাম ব্যাক করতে পারছে না। সো এই সিচুয়েশনগুলো একদিকে অসম্ভব রকমের ভালোবাসা, প্রেম, বিশ্বস্ততা, আরেকদিকে এই ধরনের ঘটনা, এটা অনেক বেশি সাংঘর্ষিক। এগুলোকে পুঁজি করে তোর বাঁচতে গিয়ে অনেক টাফ সিচুয়েশন যাচ্ছে। জীবনে যে মানুষটা সিগারেটের একটা পাপ পর্যন্ত দেয়নি, সেই মানুষটাকে সিগারেট খাওয়ার মধ্যে অভ্যস্ত হয়েছিলি। ইউ আর ফরচুনেট যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সারা তোর আপত্তি আছে বিধায় তুই চিন্তা করেছিস যে আমি কেন খারাপ হবো, বরং আমি ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি, যাতে করে ও যদি কোনো কারণে কাম ব্যাক কখনো করে আমি যেন তার উপযুক্ত হয়ে সামনে গিয়ে দাঁড়াতে পারি। ইটস এ ভেরি ম্যাচিউরড থিঙ্কিং। আই এম রিয়েলি ইমপ্রেস। এই আরেকটা জিনিস, ইটস এ থার্ড থিং যেটা আমি তোর কাছ থেকে শুনলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমরা উল্টো গল্প শুনি। তুই বলছিলি যে আমি তার জন্য প্রস্তুত রাখি, কোনো কারণে যদি সে কখনো ফিরে আসে আমাকে দেখে যেন সে কোনোভাবেই কষ্ট না পায় এবং আমাকে যেন তার মনের মধ্যে জায়গা দেয়, তার জন্য তুই প্রস্তুতি রাখতেছিস। ভেরি গুড থিঙ্কিং, ভেরি গুড থিঙ্কিং। আই এম রিয়েলি ইমপ্রেসড। সো এই বিষয়গুলো, এবং তারপরে তুই বললি যে আমি 3 বেলা 1 সময় ঘুমের ট্যাবলেট খাইতাম শুধুমাত্র সার্ভাইভালের জন্য, বাট কিছু মানুষ অ্যাঞ্জেলের মতো তোর সাথে ছিল। তোর হোস্টেল লাইফের ছোট ভাইদের নাম বলেছিস, মুসার কথা বলেছিস এবং আর একটা ছোট ভাইয়ের কথা বলেছিস, অ্যান্ড অফকোর্স তোর ম্যানেজার। আমি সত্যিকার অর্থ অসম্ভব কৃতজ্ঞতা এই মানুষটার জন্য, এবং ডেফিনেটলি বাকি যে কলিগগুলোর নাম বলেছিস তাদের জন্য। সো এই মানুষগুলো তোকে সাহায্য করেছে এবং এখন পর্যন্ত তুই স্বাভাবিকভাবে আছিস এবং ভালো থাকার চেষ্টা করতেছিস, ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছিস, এবং সেই মানুষটার জন্য এখনো তুই মনের মধ্যে ওই জায়গা সাজিয়ে রেখেছিস যাতে করে ওর কাছে কখনো এসে দাঁড়াতে পারিস, এবং হয়তো তোদের ভালোবাসা একসময় সুরে বাঁশি বাজবে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যাবসলিউটলি কল ইজ ইয়ার্স। সমস্ত কিছুকে মাথায় রেখে আমি তোকে ট্রাভেল করানোর চেষ্টা করলাম পুরো জার্নিটাকে, গত 60 মাসের জার্নিটাকে। এখন তুই তাকে উদ্দেশ্য করে স্ট্রেট ওয়েতে কথা বল, ফোনে যেভাবে কথা বলতি সেভাবেই তার সাথে কথা বল। অ্যাকচুয়ালি ভাই এই ব্যাপারে একটা কথা আছে, প্লিজ। সেটা হলো যে ও চায় না যে আমি ওকে কল দিই। আমার জন্য ফ্যামিলিতে অনেক প্রবলেম হচ্ছে আমি কল দিলে। কল দেওয়া লাগবে না, এটাই কল তোর, কথা বল তুই, এবং এটাই তোর লাস্ট স্টেটমেন্ট, জীবনের শেষ বক্তব্য। যে জীবন যাকে ঘিরেই তো লাইফ অ্যাকচুয়ালি, আমি যত বুঝে গেছি যা বোঝার, ওর বাইরে তোর আর জীবনের কোনো কিছু অবশিষ্ট নাই। এখন তুই এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছিস। সো এটি তোর লাস্ট ফোন কল, লাস্ট কনভারসেশন, লাস্ট স্টেটমেন্ট, শেষ কথা, শেষ কবিতা তোর ভালোবাসার মানুষকে ঘিরে। সো আমাদেরকে একদম ব্ল্যাঙ্ক করে ফেল, ভুলে যা। যতক্ষণ তুই কথা বলবে আমরা কেউ কথা বলবো না, দর্শক নাই, শ্রোতা নাই, প্রোগ্রাম নাই, আমি নাই, অঙ্গন নাই, কেউ নাই, জাস্ট কথা বল। নে, লাইট যদি অফ করতে বলিস লাইট অফ করে দেবো, আর যদি বলিস না এমনি বলতে পারবি বলতে পার, কথা বল, শুধু তাকে টার্গেট করে কথা বল। Absolutely, this time is yours. কেমন আছো পড়ি? আজকে এরকম একটা জায়গায় এসো আমি তোমাকে পড়ি বলে ডাকতেছি, কারণ আমি কখনো তোমার নাম ধরে ডাকিনি। তুমি আমাকে প্রথম থেকে বলতা যে
আসলে পড়ি কেন বলো, এটা তো ঠিক না, আমার নাম ধরে বলো। কিন্তু আমি তোমাকে পড়ি বলতাম যে সবাই যে নামে ডাকে, যাতে তুমি দূর থেকে কখনো অপরিচিত কারোর কণ্ঠ শুনলেও বলতে পারো যে তোমার পরি নামে শুধু আমিই ডাকি। তো কেমন আছো আজ তুমি আমি জানি না, আমি বিশ্বাস করো তুমি যে আমার সাথে ছেড়ে চলে গেছো, একটা মুহূর্তের জন্য আমি কারো কাছে বলিনি তুমি আমার ক্ষতি করছো, এমনকি বেদাতার কাছেও না। আমি কৃতজ্ঞ জানাই যে তুমি আমাকে একটা মাস আমার পাশে খুব ভালো মতো ছিলা, কিন্তু বিশ্বাস করবা তুমি তো আমাকে চিনো। তোমাকে সকালে না দেখে আমি খাইতে পারতাম না কখনো, তুমি আমার ছেড়ে চলে গেছো, আমি খুব এলোমেলো হয়ে গেছি পড়ি। তুমি তো জানো আমি তোমাকে অনেকবার বলছি আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু কিন্তু আমার দেহটাই আছে আসলে নিজের ভালো লাগা খারাপ লাগাটা আজ আমি বিচার করতে পারি না, কারণ আমার ভালোটা তো তুমি বিচার করে দিতা যে আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোটা করা উচিত। তুমি আমাকে সবসময় কনফিডেন্স দিছো তুমি পারবা। দেখো মানব চাইলে সবকিছুই পারে, আসলে আমি চেষ্টা করেছি অনেক সবসময় তোমাকে একটু ভালো রাখার জন্য। বিশ্বাস করো পরি, আমি চাই তুমি সারা জীবন ভালো থাকো, আমার সাথেই থাকতে হবে এমন কিছু না, কিন্তু এই পৃথিবীতে 200 কোটি মানুষ থাকলে তোমাকে পেয়ে গেলে সব থেকে বেশি খুশি হবো আমি এই 200 কোটি মানুষের মধ্যে। তুমি অনেকবার অনেক কথা বলছো, অনেক কমপ্লেন করছো, আমি জানি এগুলো তোমার মনের কথা না, কারণ তুমি এগুলো করতে পারো না। আমি যাকে দেখেছি সেটা তুমি হতে পারো না, তুমি হতে পারো না কখনোই। কিন্তু জানো যেদিন আমি একা একা তোমার এলাকা থেকে চলে আসি, আমি 2 বার অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম গাড়ি থেকে নামার পরে, আমার কোনো সেন্স ছিল না, তুমি তো নিজেই জানো একদিন দেখা না করলে আমি পাগল হয়ে যেতাম, আর সেখানে আমি আজ তোমার সাথে 1.5 মাস দেখা করি না, কেমন থাকতে পারি বলো? একবার না তুমি বলেছিলা, আমি তোমাকে বলেছিলাম তোমার ভালোর জন্য আমি মরতেও পারি, আর তুমি কি বলছিলে মনে আছে তোমার? তুমি বলেছিলা তুমি মরে গেলে আমি কার সাথে থাকবো? আজকে তো আমি বেঁচে আছি, কিন্তু তুমি কেমন আছো আমাকে ছাড়া? তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমার জন্য? বিশ্বাস করো আমার চারপাশের মানুষজন আমাকে বলে যে আমাকে তাকে তুমি ঠকাইছো, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তুমি ফিরে আসবা, কারণ আমার ভালোবাসা একটা সেকেন্ডের জন্য অভিনয় ছিল না। আমি কখনো ফিল করিনি তুমি আমার সাথে অভিনয় করতে পারো, আর আমিও কখনো অভিনয় করিনি তোমার সাথে। তাহলে কেন এই কথাটা মিথ্যা হবে যে মন থেকে চাইলে পাওয়া যায়? আমি এখন এতটুকু ভরসা করে আছি আল্লাহর কাছে, যদি এমন কোনো কিছু থাকে যে মন থেকে চাইলে পাওয়া যায়, আর যে যার কাছে ভালো থাকে সেখানেই থাকবে, তাহলে আমি তোমাকে পাবো। এটা আমি ডিসার্ভ করি এখন যে আমি তোমাকে পাবো, কারণ তুমি আমার থেকে ভালো কারো কাছেই ভালো থাকতে পারবে না, আমার থেকে বেশি তোমাকে কেউ বুঝবে না। কখনো তোমার মনের কথা তোমার মুখ দিয়ে বলতে হয় নাই, ওর ফেস দেখলে আমি বুঝে গেছি। তুমি আমার জন্য কতটা স্যাক্রিফাইস করছো মেডিকেলে, নিজের ডক্টরদের সাথে, কলিগদের সাথে, ফ্রেন্ডদের সাথে। আমার জন্য তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কন্টাক্ট অফ করছো, আর আজকে তাদের কাছে আমার খারাপ বানাই দিলা। সমস্যা নাই, আমার কোনো অভিযোগ নাই তোমার প্রতি। আজকে এখানে আসার মূল উদ্দেশ্য এটা না যে তোমাকে ছোট করা। আসলে আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারতেছিলাম না, আমার এই মনের কথাগুলো খুলে কাউকে বলতে পারতেছিলাম না। আমি শুধু এটা ভেবে আসছি যে এই কথাগুলো তুমি শুনবা, যদি কখনো একটা বারের জন্য ভালোবাসো তাহলে ফিরে আসো,
আমি ভালো নেই। একটা বিষয় পরিষ্কার করা উচিত, সেটি হচ্ছে যে এই ছেলেটি কোনোভাবেই নামে বা কথায় বা উপস্থাপনায় নাম ঠিকানা কোনো কিছুই কিন্তু প্রথম থেকেই বলতে চায়নি, আমরাও চাই না। এবং সে সতর্ক থেকেছে যে কোনোভাবেই তার ভালোবাসার মানুষটি যেন কোনোভাবে প্রকাশিত না হয়। তারপরও কেন প্রোগ্রামে আসছে, এটা কেন নেগেটিভ ভাবে সে ভালোবাসার মানুষটা যেন আবার না নিয়ে নেয়। প্রোগ্রামে আসার উদ্দেশ্য যে হয় না যে এই ভালোবাসার বাংলাদেশ, এই প্ল্যাটফর্ম থেকে বহু সম্পর্ক আমরা রিবিল্ড হতে দেখেছি, অনেক ক্যারিজমেটিক ঘটনা ঘটতে দেখেছি। যখন কোনো রকমের উপায় মানুষের না থাকে তখন খড়কুটোকেও জাহাজ মনে করে সেটাকে আঁকড়ে বাঁচতে চায়। সেরকম ভাবনা থেকে অনেকেই হয়তো এই প্রোগ্রামে আসেন। সো এটাকে নেগেটিভ ভাবে নেওয়ার কোনো কারণ নাই। বাট আমার কাছে কোনো লাইং ডিটেক্টিং মেশিন নাই। আমি সার্ভে করে বাইরেও করতে পারবো না ছেলেটি কতটুকু সত্য আর মিথ্যা বলেছে। বাট আজ আমার মন ভরে গেছে ওকে দেখে, ওর কথা শুনে, আর এমন ভালোবাসার গল্প উপস্থাপন করতে দেখে। গর্ব হচ্ছে যে এই জেনারেশন এখনো আমাদের 90s কিডের মতো ভালোবাসতে জানে, এত মহব্বত করে, এত যত্ন করে প্রেম করতে জানে। ভালোবাসা সত্যিকার অর্থে, আমি বারবারই বলি যে অনেক জ্ঞান আর বুদ্ধি দিয়ে আইনস্টাইন হওয়া যেতে পারে, ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়া যেতে পারে, বাট সত্যিকারের প্রেমিক হতে গেলে একটু পাগলামি থাকতেই হয়। যে পাগলামি একটা পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে নিঃসরিত হয়, আর যা দেখে দেখে পাগল হয় মেয়েরা। সো সেই পাগল প্রেমিকের দেখা বহুদিন পর এই রিসেন্ট ভার্সনে, এই বিংশ শতাব্দীর ভার্সনে আমি রাসেলের আদলে দেখেছি। এবং খুব যত্ন করে মনোযোগ দিয়ে আমিও ছেলেটিকে দেখতেছিলাম, আর বারবার ট্রাভেল করতেছিলাম যে আবারও যদি লাইভ পাইতাম, যদি বর পাইতাম এমন জানলা সুযোগ দিচ্ছেন, আবার 28 থেকে তার মতো করে হয়তো জীবন শুরু করতাম। এত চমৎকার, এত অন্যরকম দেখাচ্ছিল তাকে। এবং আমি যখন ওকে দেখতেছিলাম, আমি নিজে নিজে প্রেডিক্ট করতেছিলাম যে ওর সুজুকি যে বাইক, সেটাতে করে চোখে তো সানগ্লাস ডেফিনেটলি, এবং সেই সাথে সেই লেভেলে, এবং শীতকালেই ভাবতেছিলাম যে টি শার্ট, জিন্স সবকিছু ব্ল্যাক, আর সাথে ব্ল্যাক লেদার জ্যাকেট, সাঁ করে বের হয়ে যাচ্ছে ফরিদপুর থেকে মাদারীপুরের লেকের সামনে দিয়ে, টাঁ করে একটা টান মারলো। এমন কোনো মেয়ে আছে যে আমার ছোট ভাইয়ের দিকে চোখ ফিরিয়ে রাখতে পারে? এই ধরনের কিলার লুক আমার ভাই। সো আমি অনেক পছন্দ করেছি ছেলেটিকে। আমি বারবার বলছি যে আমার কাছে কোনো মিথ্যা পরিমাপক যন্ত্র নাই যে আমি বুঝতে পারবো যে কে সত্য আর মিথ্যা বললো। বাট আমরা যদি বলো, আমি হেতেশাম একবার না 10 বার এরকম হতে চাই, যেমন দেখাচ্ছে আর যেমন অ্যাটিটিউড আর যেমন তার ম্যাচুরিটি কথাবার্তার মধ্যে। আমি 3-4টি কথা তার কোট করে বলেছি, সেই কথাগুলো আমার ব্রেনে মনে হয় বহুদিন যত্নে লালন হতে থাকবে। যেমন সে বলছিল যে আমি কোনোভাবে মহানুভব না, ওর ভালোবাসায় মনে হয় অনেক বেশি মহান ছিল, যে কারণে আমি ওকে এভাবে ভাবতে বাধ্য হয়েছি। এবং এরকম বিভিন্ন রকমের কথাবার্তা বিভিন্ন সময় প্যাটার্নে তার মধ্যে উপস্থাপিত হচ্ছিল, যাতে আমাকে কোনোভাবেই তাকে 25-28 এরকম মনে হয়নি। মনে হচ্ছে অনেক ম্যাচিউরড একজন মানুষ। আর বহুদিন পর খুব সতেজ, সুস্থ এবং সুন্দর ভালোবাসার গল্প একটা শুনলাম। একবার বলতেছিল যে আমরা এত ক্লোজলি রিলেশনশিপের পরেও হাত ধরাধরির বাইরে আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু ওইভাবে এগোয়নি। আমি যা একবার হাত ধরেছি তাও ওর পারমিশন নিয়ে। সো এই পবিত্রতা নিয়ে শুধুই কলিজার সাথে কলিজার যোগ, শুধুই ইশকের যোগ, শুধুই মনের সাথে মনের মাখামাখি, এই ভালোবাসা এখনো যে লালন হয় এই বিংশ শতাব্দীতে ভাগ্যে শোয়া এসেছিল, তাই পরিষ্কারভাবে জেনেছি। তাই এগুলোকে মাথায় রেখেই শুধু আমি বলতেছি, একদম নির্বোধের মতো, বোকার মতো, অন্ধের মতো আমার রাসেল যেন ভালো থাকে। পৃথিবীতে সত্যিকার অর্থে আমরা যাদের বয়স যখন পড়ন্ত বিকেলে, তখন আমরা বিশ্বাস করি যে শুধু টাকা পয়সা দিয়ে দীর্ঘদিন ভালো থাকা যায় না। টাকা পয়সা একটা মিনিমাম নিড ফুলফিল করে মাত্র। বাট জীবনটাকে যদি সবসময় চিরনবীন বা চিরনবীনারা করে রাখতে চাও, জীবনের শেষ মুহূর্ত কাল পর্যন্ত যদি ভালো লাগার স্বাদ পেতে চাও, তাহলে ভালোবাসার মানুষ জীবনে অনেক বেশি জরুরি। আর এরকম ভালোবাসার পাগল টাইপের মানুষ যদি পাও, এই জীবন সত্যিকার অর্থেই পরিপূর্ণ হতে বাধ্য। তখনই আমি আর এই কমন ডায়লগটা বারবারই বলি, জীবনের শেষ দিনও যাকে সে পরি বলে সম্বোধন করলো, বিশ্বাস করা, আই গ্যারান্টি ইউ, জীবনের শেষ মুহূর্তে তোমার বলতে ইচ্ছা হবে, আরেকটা দিন, আরেকটা মুহূর্ত, আরেকটা লগ্ন যদি তোর সাথে কাটাতে পারতাম রাসেল, হয়তো তখন তার বয়স 79, হয়তো তার পরীর বয়স তখন 75, তখনও বলবে আর একটা মুহূর্ত যদি পার করতে পারতাম তোর সাথে, এই জীবনটা তবেই হয়তো পরিপূর্ণ হতো। এবং তার পরিবার যদি তার আগে চলে যায়, কোনো একটা অজ্ঞাত কারণবশত 5-7 দিনের মধ্যে হয়তো রাসেলকে আর খুঁজে পাওয়া যেত না। কারণ ওদের পৃথিবীতে তো আশাই আবির্ভাবই হয়েছিল পরস্পরের সাথে একসাথে থাকার জন্য, বিচ্ছেদের জন্য না। এই জন্য প্রকৃতি হয়তো মানতে পারতো না,
যে তোর পরিণয়, তোর থাকার তো মিনিমাম কোনো অধিকার নাই। একসময় হয়তো তারা ওই পড়ন্ত বিকালে গিয়ে 80 বা 85-তে গিয়ে থুত্থুরে বুড়োর বুড়ির মতো একসাথে নিজের জীবনটাকে শেষ করতে পারত। এরকম পরিপূর্ণতার গল্প, এরকম চমৎকার একটা পরিপূর্ণ ফ্রেমের গল্পের স্বপ্নে আমি বিভোর হয়ে থাকলাম। যারা তোরা দুইজন একসাথে বুড়ো হ, জীবনের শেষ দিনটাকে, শেষ ভালো লাগাটাকে স্পর্শ কর। পৃথিবীতে অন্তত একটা কেমন থাকুক যাদেরকে দেখে আমরা গর্ব করতে পারি, যারা ভালোবেসে ভালোবাসছে। আর যদি কোনো কিছুই সুরে বাসি না বাজে, প্রকৃতি যদি পারমিট না করে, আল্লাহ যদি না চেয়ে থাকে, যেহেতু তুই আস্তিক, সেটাকে তুই মেনে নে। আমরা তোকে ভালোবাসি, তোর কলিগের ফ্রেমে, তোর ছোট ভাইদের ফ্রেমে, তোর বন্ধুদের ফ্রেমে। আজ এহেতে শামু তোর ভক্ত, আমার ভক্ত তুই না, আমি তোর ভক্ত, এবং তোকে আমি ভালোবাসি। আমাদের জন্য হলো বা বাপ মার এক ঔরসে জন্ম না একমাত্র সন্তানের জন্য হলেও প্লিজ তুই শুদ্ধ থাক। তোর পরির জন্য নিজেকে সাজিয়ে রাখ জীবনের শেষ মুহূর্তকাল পর্যন্ত। আর পরে যদি কোনোভাবেই তোর কপালে না জুটে, অ্যাঞ্জেল হয়ে নিজে বেঁচে থাক আমাদের মতো ভালোবাসার মানুষগুলোর জন্য। কারণ আমাদেরকে তো রিটার্ন দেওয়ার আছে, রাইট? যে যেরকম নিরঙ্কুশ ভাবে তোকে আমরা ভালোবাসতে পেরেছিস। তুই গল্প শোনার সময় খেয়াল করেছিস কেন জানি না, কতবার আমার হুজবাম হয়েছে, কতবার আমার চোখের পানি পড়েছে। তুই কি টের পাইছিস নাকি পাসনি আমি জানি না। বহুবার তোর সাথে আমার কিন্তু মিনিমাম কোনো সম্পর্ক নাই। আজ স্টুডিওতে ঢোকার আগ পর্যন্ত কোনো চিন্তাম জানতামও না। তুই এত মহব্বত, এত প্রীতিতে যাকে আটকায় ফেলতেছিস যে মানুষটা, তাদের প্রশ্ন তো তোর দায়িত্ববোধ আছে, রাইট? নাকি এক পরিপরি করতে করতে তুই ভূত হয়ে যাবি? তো তাদের জন্য হলেও তুই ভালো থাকার চেষ্টা করিস, সে প্রত্যাশায় শেষ করছি আজ। সবার জন্য অনেক অনেক দোয়া। ঈদ মোবারক ইন অ্যাডভান্স। সবাই ভালো থাকুক আর জীবনটাকে অনেক বড় বড় করে বাঁচুক। আর প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আর সবচেয়ে ভালো থাকুক আমার জান, যে আছে বিধায় ভালোবাসার বাংলাদেশ এত চমৎকার একটা লার্জার স্কেল পেয়েছে আর পরিপূর্ণতার অনেক কাছে স্পর্শ করেছে। থ্যাংক ইউ। অলরাইট, অনেক বেশি ধন্যবাদ গুরুকে এবং আজকের যে গেস্ট ছিলেন রাসেল ভাই। অফকোর্স অনেক বেশি ধন্যবাদ আপনাদের সবাইকে, বিকজ ইয়েস, একদম শোয়ের স্টার্টিং থেকে দেখছিলাম যে সবাই খুব শোয়ের সাথে ইনভলভ হয়ে আছেন। অ্যান্ড ওয়ান মোর থিং আপনাকে আরো একটা বার জানাতে চাচ্ছি, দ্যাট ইজ আপনি যদি চান আগামী সপ্তাহে আপনার ভালোবাসার গল্পটি ভালোবাসার বাংলাদেশের এই হট সিটে আমরা সবাই মিলে একসাথে বসে এনজয় করি, উপভোগ করি, এক্সপিরিয়েন্স করি, শুনি, সেক্ষেত্রে হোয়াট ইউ নিড টু ডু, আপনি সিম্পলি যেটা করবেন, আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমাদের ঢাকা এফএমের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাবেন 01841904904। এটা হচ্ছে ঢাকা এফএমের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং আপনি চাইলে আমাদের ঢাকা এফএমের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করতে পারেন আপনার ভালোবাসা গল্পটি। সেক্ষেত্রে অফকোর্স আপনার ভালোবাসা গল্পটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে, ইনবক্স করতে হবে। ঠিক আছে, লাস্টের দিকে ইব্রাহিম ছিল, ইঞ্জিনিয়ার ফয়েজ আছে। না না, আমি শোকাহত না, আমি বসে বসে গল্পটা খুব মানে থাকে না যে so much into that story, so I was like that. Thank you so much. মুজাহিদ আছে জয়েন করে, তন্ময় আছে, and hopefully আমরা এটাই আশা করব রাসেল ভাই দিন শেষে পরির দেখা পাক, পরির সাথেই থাকুক। and thank you so much আপনাদের সবাইকে। আজকের মতো শো র্যাপ করছি। আগামী থার্সডে তখন আবার চলে আসবো ভালোবাসার বাংলাদেশে। that will be the last Thursday before Eid আসলে। so yes, before Eid ওটাই হবে আমাদের লাস্ট শো, and তারপর আবার ঈদের পরে। আর আমাদের বিউটিফুল নোর আজকের মতো শো র্যাপ করছি। নেক্সট থার্সডেতে দেখা হবে। টিল দেন ইউ গাইস স্টে সেফ, স্টে হ্যাপি, এন্ড ইয়েস মোস্ট ইম্পর্টেন্টলি কিপ লিসনিং ঢাকা এফএম 90.4। এন্ড লাস্টে যে গানটা প্লে করবো, ইটস আ ভেরি বিউটিফুল সং। সো ইয়েস, রাইট নাও দিস ইজ মি অঙ্গন ফারিয়া সাইনিং অফ ফর টুডে। টেক কেয়ার, বাই বাই।